আসসালামু আলাইকুম। আজকে আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার তামাদি আইনের আহ, দ্বিতীয় ক্লাস। গতকালকে আমরা প্রশ্ন আইন পাঠ লিখিত বইয়ে আমরা 20 নং প্রশ্ন পর্যন্ত আহ, পড়ছিলাম। এর মাঝে আমরা বাকিটা পড়তে পারি নাই, 20-এর মাঝামাঝি অংশ অংশ আমরা পড়ছিলাম। আজকে আমরা শুরু থেকেই 20 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের দেখি আমরা কি আছে যে মোকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্রুটি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারেন? তাহলে মোকদ্দমা পরিচালনার প্রার্থীর গুরুতর ত্রুটি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারেন? এটা বার কাউন্সিল পরীক্ষা 2006 ছিল। আমরা এটা দেখি যে গুরুতর অবহেলার ক্ষেত্রে আদালত বিলম্ব মওকুফ করতে পারে কিনা। যে পক্ষ তামাদি আইনের 5 ধারার সুবিধা গ্রহণ করতে চায় সে পক্ষ আদালতকে অবশ্যই সন্তুষ্ট করবে যে মামলা পরিচালনায় তার কোনো অবহেলা ছিল না এবং অত্যন্ত সচেতনভাবে মামলা পরিচালনা করে আসছে। তামাদি মওকুফ করা হবে কিনা তা দরখাস্তকারীর কার্যাবলী থেকে বিবেচনা করতে হবে। যে ক্ষেত্রে দরখাস্তকারীর অবহেলা আছে এবং দরখাস্তকারী উদাসীন, সেক্ষেত্রে তামাদি সময় বাড়ানোর কোনো কোনো এখতিয়ার আদালতের নেই। বিলম্ব মওকুফের প্রথম শর্ত হলো দরখাস্ত অবশ্যই প্রমাণ করবে যে যথেষ্ট কারণ তিনি নির্ধারিত সময়ে দরখাস্তটি দাখিল করতে পারেনি। গুরুতর অবহেলা দরখাস্ত বিলম্বে দায়ের করার যথেষ্ট কারণ না। তাই গুরুতর অবহেলার কারণে নির্ধারিত সময়ে দরখাস্ত দায়ের করতে না পারলে আদালত বিলম্ব মওকুফ করবে না। কিন্তু হাইকোর্ট বিভাগ কিছু কিছু ক্ষেত্রে সাধারণ অবহেলাকে যথেষ্ট কারণ হিসাবে গ্রহণ করে বিলম্ব মওকুফ করেছে। আমরা দুটা ডিএলআর দেখি। পূর্ব পাকিস্তান বনাম সুবোধ কুমার দাস 25 ডিএলআর 280। এই মামলায় সরকার পক্ষ 221 দিন বিলম্ব মওকুফ করার আবেদন করছিল। আপিল দায়েরে বিলম্ব হওয়ার কারণ হিসাবে সরকার পক্ষ উল্লেখ করছিল যে সরকারি উকিল জিপি তার ব্যক্তিগত কাজে ঢাকাতে গিয়েছিল এবং তার অনুপস্থিতিতে প্রাসঙ্গিক আদেশসমূহের নকল পাওয়া সম্ভব ছিল না এবং ডেপুটি কমিশনার সময়মতো পদক্ষেপ নিতে পারেনি। আদালত এই মর্মে বিলম্ব মওকুফ করে যে যেহেতু রাষ্ট্রীয় কাজে অনেক ব্যক্তিদের সমন্বয়ে করা হয় এবং সরকারের বিভিন্ন ব্যক্তি জড়িত থাকে, তাই অতি স্বল্প সময়ে প্রতিকারের জন্য আদালতে আসা সম্ভব না হতে পারে। তাহলে আমরা পূর্ব পাকিস্তান বনাম সুবোধ কুমার দাস 25 ডিএলআর 280, এটা আমরা মনে রাখবো। এরপরে হচ্ছে পূর্ব পাকিস্তান বনাম আব্দুল হামিদ দর্জি 21 ডিএলআর 24। এই মামলায় সরকার 441 দিন বিলম্ব মওকুফের জন্য আবেদন করছিল। বিলম্বের কারণ হিসাবে সরকার পক্ষ ব্যাখ্যা প্রদান করে যে অতিরিক্ত ডেপুটি কমিশনার আপিল দায়েরের জন্য আইনজীবীকে প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু ফাইল হারিয়ে যাওয়ার কারণে আপিল দায়ের করা সম্ভব হয়নি। মামলার নথি হারানো গুরুতর অবহেলা বিধায় আদালত বিলম্ব মওকুফের আবেদন খারিজ করে দেয়। তাহলে আমরা এই দুইটা ডিএলআর দেখে, একটাতে হলো আপনার কি হয়েছে, আবেদনটা গ্রহণ করেছে, আরেকটাতে হচ্ছে হলো খারিজ করে দিয়েছে। তাইলে দুইটা বিষয়ে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে এবং দুইটা ডিএলআর মনে রাখা খুবই জরুরি। এরপর দেখেন, সুতরাং আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে গুরুতর অবহেলার কারণে মোকদ্দমা দায়েরে বিলম্ব হলে উক্ত বিলম্ব মওকুফের কোনো সুযোগ আদালতের নেই। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। একটি দেওয়ানি মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ ছিল 12/12/2012, কিন্তু বাদীর মাতার মৃত্যুর কারণে মোকদ্দমাটি ওই দিন দাখিল করা যায়নি। 13/12/2012 তারিখে সরকারি ছুটি ছিল এবং 14/12/2012 তারিখ সংশ্লিষ্ট বিচারক ছুটিতে ছিলেন। এখন মোকদ্দমাটি দাখিলের ক্ষেত্রে দি লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারার সুবিধা পাওয়া যাবে কি? যুক্তিসহ উত্তর দিন। বার কাউন্সিল 2022 খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, 5 ধারার সুবিধা না পাওয়ার কারণ, মোকদ্দমাটি দাখিলের ক্ষেত্রে দি লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, কারণ তামাদি আইনের 5 ধারায় মূল মোকদ্দমা প্রযোজ্য না। এটা একটু মার্ক করেন। তাই না? আমরা 5 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটি আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি। যেহেতু দেওয়ানি মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ ছিল 12/12/2012, সেহেতু উক্ত তারিখে মোকদ্দমাটি রুজু করতে হবে, অন্যথায় মোকদ্দমাটি খারিজ হবে।
তাহলে এই যে এখানে দেওয়ানি মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ ছিল দেওয়ানি মোকদ্দমা দাখিলের, এই বিষয়টা একটু আপনারা গোলায় ফেলবেন যে মোকদ্দমা নাকি আপিল নাকি লিভ আপিল নাকি রিভিউ রিভিশন বা অন্যান্য দরখাস্ত, এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেই আপনারা আনসার করতে হবে, না হয় ভুল করে ফেলবেন। দেখেন আমরা এরপরের প্রশ্নটা একটু দেখি। কোন মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য দিনে বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে মামলাটি বাদীর ওই অসুস্থতাজনিত কারণে খারিজ হয়ে যায়। মামলা খারিজের প্রায় 3 মাস পরে বাদী আপনার কাছে এসে ওই একতরফা খারিজের আদেশ রদ ও রহিত ক্রমে মোকদ্দমা পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিতে বলে। তামাদি মৌকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন? বার কাউন্সিল 2011-তে আসছে। গুরুত্বপূর্ণ, তামাদি মার্জনা করতে যে সকল বিষয় গুরুত্ব আরোপ করব: গুরুতর অসুস্থতা, নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ, আপিল বা একতরফা খারিজ রদের আদেশ রদ, রোহিতের আবেদন না করার যথেষ্ট কারণ। সুতরাং তামাদি আইনের 5 ধারা সময় বৃদ্ধি বা বিলম্ব মার্জনার জন্য আবেদন করা যাবে। তামাদি আইনের 5 ধারায় আদালতকে বিলম্ব মওকুফের ক্ষমতা দেওয়া হয়েছে যদি আবেদনকারী সন্তোষজনকভাবে দেখতে পারে যে যথেষ্ট কারণে সে নির্ধারিত সময়ে আবেদন দাখিল করতে পারেনি। এই আইনে 5 ধারায় যথেষ্ট কারণের কোন সংজ্ঞা দেওয়া হয়নি। যথেষ্ট কারণ অর্থ হলো যে কারণটি সত্য এবং বিশ্বস্ত। বাংলাদেশ বনাম আব্দুল ওহেদ এবং অন্যান্য 12 BLD এইচসিডি 368 মামলায় বলা হয়েছে, কোনো কোনো বিষয় সমূহ যথেষ্ট কারণ তৈরি করে তা নির্ধারণে কোনো বাধা ধরা নিয়ম নেই। এটা প্রত্যেকটি মামলার ঘটনা ও প্রেক্ষাপটের উপর নির্ভর করে। দেখেন, আকুব আলী বনাম ফুলচাঁদ 12 BLD এইচসিডি 479। এই মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় স্থানীয় কবিরাজের চিকিৎসাধীন ছিল। যদিও তিনি অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেনি, তবুও দরখাস্তকারী সরল বিশ্বাসে এবং সন্তোষজনক উপায়ে তার দরখাস্ত দায়েরের 350 দিন বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারায় হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে দরখাস্তকারী 350 দিনের বিলম্ব মওকুফ করেছিল। সুতরাং তামাদি আইনের 5 ধারা এবং বিচারিক নজির বিশ্লেষণ করে বলা যায় যে দরখাস্তকারীর অসুস্থতার রিভিউ দায়েরের বিলম্ব হওয়ার জন্য পর্যাপ্ত কারণ। সুতরাং মক্কেলের পক্ষে রিভিউ আবেদন করার সময় বিলম্ব মওকুফ বা তামাদির মেয়াদ বাড়ানোর জন্য তামাদি আইনের 5 ধারায় দরখাস্ত দায়ের করা যাবে। এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্ন দেখি। এক্স ওয়াই এর বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করে। উক্ত মামলা ওয়াই খালাসপ্রাপ্ত হয়। উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করা হয়। আপিলটি 45 দিন বিলম্বে দায়ের করা হয়েছে। এই কারণে আপিলটি খারিজ করে দেয়। তামাদি আইনের 5 ধারায় আপিলকারী এক্স উক্ত 45 দিন বিলম্ব মার্জনার আবেদন করলেও আপিল আদালত সেটা সেটা নামঞ্জুর করে। সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আপিল আদালতের সিদ্ধান্তের বৈধতা নিরূপণ করুন। আপিল আদালতের সিদ্ধান্তের বৈধতা: আপিল খারিজ করে দিয়ে আপিল আদালত সিদ্ধান্ত সঠিক। যেহেতু আপিল করেছে নালিশকারী, সেহেতু ফৌজদারি কার্যবিধি 417-3 ধারা অনুসারে আপিলের মেয়াদ ছিল 60 দিন। নালিশকারী কর্তৃক খালাসের বিরুদ্ধে আপিলের মেয়াদ তামাদি আইনের তফসিলে দেওয়া হয়নি, বরং ফৌজদারি কার্যবিধি 1898-417-3 ধারায় 60 দিন উল্লেখ করা হয়েছে। তামাদি আইনের তফসিলের 1 থেকে 83 অনুচ্ছেদ উল্লেখিত মেয়াদ ব্যতীত অন্য কোনো আইনে উল্লেখিত মেয়াদ বিশেষ তামাদির মেয়াদ বলে গণ্য হবে। যেহেতু তামাদি আইনে 5 ধারা বিশেষ তামাদির মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য না, সেহেতু বিলম্বিত 45 দিন 5 ধারার ক্ষমতা বলে মার্জনা করা যায় না। ফৌজদারি কার্যবিধি ফৌজদারি মামলার কার্যধারার বিষয়ে একটি সাধারণ আইন, কিন্তু ফৌজদারি কার্যবিধি উল্লেখিত তামাদির মেয়াদের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি একটি বিশেষ আইন মর্মে গণ্য হবে। যেহেতু ফৌজদারি কার্যবিধি 417-3 ধারায় উল্লেখিত তামাদির মেয়াদ 60 দিন, যেহেতু উক্ত 60 দিনের মধ্যে আপিল দায়ের না করলে বিলম্বিত সময় মার্জনা করতে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য করে কোনো বিধান করা হয়নি, সেহেতু বিলম্বের কারণ আপিল খারিজ করে প্রদত্ত সিদ্ধান্ত সঠিক। এডিশনাল একটা প্রশ্ন দেখি।
এ বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক গত 23/11/2019 তারিখে বিশেষ ক্ষমতা আইন 1974 এর 20 ধারা এবং দণ্ডবিধি 295 ধারায় দণ্ডিত হয়। উক্ত দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ 28 দিন বিলম্বে আপিল দায়ের করা হয়। তামাদি আইন 1908 এর 5 ধারা উক্ত 28 দিন বিলম্ব মার্জনা প্রার্থনা করে আবেদন করা হয় এই যুক্তি যে আসামি একজন রিকশা চালক এবং আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ে আপিল করতে পারেনি। 5 ধারার আবেদনটি কি রক্ষণীয়? বিশেষ ক্ষমতা আইন 1974-এর অধীন আপিল দায়েরের বিশেষ তামাদির মেয়াদ 30 দিন উল্লেখ আছে। তামাদি আইনের 29 ধারা অনুসারে বিশেষ আইনে উল্লেখিত তামাদির মেয়াদ গণনা করতে 5 ধারা বিধান প্রযোজ্য হয় না। সুতরাং বিলম্বিত 28 দিন মার্জনা করতে 5 ধারা দায়েরকৃত আবেদনটি রক্ষণীয় না। এরপরের প্রশ্ন আমরা দেখি লিগাল ডিজেবিলিটি থেকে আইনগত অক্ষমতা। আইনগত অক্ষমতা কি? আইনগত অক্ষমতা কোনো মামলা আপিল বা দরখাস্ত দায়ের করার নির্ধারিত তামাদির মেয়াদকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করুন। 2020 বার কাউন্সিল পরীক্ষা 2020। এরপরে দেখি আইনের অক্ষমতা। আইনগত অক্ষমতার অর্থ হলো নাবালকত্ব, উন্মাদ, জড়বিদ্যুতের কারণে মোকদ্দমা দায়ের করার অক্ষমতা। তামাদি আইনের 6 ধারা অনুযায়ী 3টি বিষয়কে আইনগত অক্ষমতা হিসাবে উল্লেখ করা হয়েছে: নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধি, চরম বুদ্ধিহীনতা। ঠিক আছে, আমরা এখানে উজান দিয়েও মনে রাখতে পারি। যারা বুদ্ধি আর কি, আকারটা যদি বাদ দিই তাইলে আমরা এখানে প্রত্যেকটা শব্দ থেকে যদি একটা করে শব্দ নিলে এটা আমরা উজান দিয়ে মনে রাখতে পারি। রস্য দিয়ে উন্মাদ, জ দিয়ে জড়বুদ্ধি, দন্ত্য দিয়ে নাবালকত্ব। এরপর দেখেন 6 ধারা আইনগত অক্ষমতা বলতে মোকদ্দমা দায়ের করার কারণ উদ্ভবের সময়ে বিদ্যমান আইনগত অক্ষমতাকে বোঝানো হয়েছে। মোকদ্দমার কারণ সৃষ্টির পরের কোনো অক্ষমতা 6 ধারার আইনগত অক্ষমতা বলে বিবেচিত হয় না এবং এই কারণে 6 ধারার তামাদির মেয়াদ বৃদ্ধি করা যায় না। অন্যদিকে 6 ধারার আইনগত অক্ষমতা বলতে মোকদ্দমা দায়ের করতে অধিকারী ব্যক্তি তথা বাদীর অক্ষমতাকে বোঝানো হয়েছে বা ডিক্রি জারির আবেদনকারীর অক্ষমতাকে বোঝানো হয়েছে। বিবাদীর অক্ষমতা 6 ধারার আইনগত অক্ষমতা মর্মে গণ্য হবে না। এই কারণে 6 ধারার বিবাদী সুবিধা দাবি করতে পারে না। এই অক্ষমতা চলমান অক্ষমতা হতে পারে, বিশেষত যে ক্ষেত্রে এই আইনগত অক্ষমতার অবসানের সাথে সাথে অন্য অক্ষমতা শুরু হয় বা একত্রে একাধিক অক্ষমতা থাকে। কোনো মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করার নির্ধারিত তামাদির মেয়াদকে আইনগত অক্ষমতা যেভাবে প্রভাবিত করে। মোকদ্দমার ক্ষেত্রে প্রভাব। সাধারণত মোকদ্দমার কারণ উদ্ভবের তারিখ হতে তামাদির মেয়াদ গণনা শুরু হয়। 6 ধারা এই নিয়মের একটি ব্যতিক্রম। আইনগত অক্ষমতার ক্ষেত্রে মোকদ্দমার কারণ উদ্ভবের তারিখ হতে তামাদির মেয়াদ গণনা শুরু হয় না, কিন্তু পরবর্তী তারিখ হতে তথা উক্ত অক্ষমতা অবসানের তারিখ হতে তামাদির মেয়াদ গণনা শুরু হয়। তামাদি আইনের 6 ধারায় আইনগত অক্ষমতার কারণে নতুন করে মোকদ্দমার তামাদির মেয়াদ গণনা শুরু হয় না। 6 ধারা আইনগত অক্ষম ব্যক্তি তামাদির মেয়াদ বৃদ্ধির অধিকারী হয়, অর্থাৎ তার আইনগত অক্ষমতা অবসানের তারিখ হতে একটি বর্ণিত মেয়াদের মধ্যে, যেমন তামাদি আইনের শিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে বা 8 ধারায় উল্লেখিত সর্বোচ্চ 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে বাদী বা ডিক্রি জারির আবেদন করতে পারবে। আইনগত অক্ষমতা থাকাকালীন সময়ে তামাদের মেয়াদ চলমান থাকলেও, এমনকি শিডিউলে উল্লেখিত মেয়াদ অতিবাহিত হয়ে গেলেও মোকদ্দমা দায়ের না করার কারণে মোকদ্দমাটি খারিজ হবে না, বরং আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর শিডিউলে উল্লেখিত একই সময়ের মধ্যে বা তামাদি আইনের 8 ধারায় উল্লেখিত 3 বছরের মধ্যে যেমনটি প্রযোজ্য হয়, মোকদ্দমা দায়ের করার মাধ্যমে বাদীকে তার অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ 6 ধারায় দিয়েছে। এরপরে দেখেন আপিলের ক্ষেত্রে প্রভাব। তামাদি আইনের 6 ধারায় আইনগত অক্ষমতার বিধান আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না এবং আইনগত অক্ষমতার কারণে 6 ধারায় আপিলকারী তামাদের মেয়াদ বৃদ্ধির সুবিধা দাবি করতে পারে না। আবেদনের ক্ষেত্রে প্রভাব। তামাদি আইনের 6 ধারায় আইনগত অক্ষমতার বিধান শুধুমাত্র ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই কারণে আইনগত অক্ষমতা ডিক্রি জারির আবেদনের মেয়াদ বৃদ্ধির কারণ হতে পারে। ডিগ্রি জারির আবেদন ব্যতীত অন্য কোনো আবেদনের ক্ষেত্রে তামাদি আইনের 6 ধারার কোনো প্রভাব ও প্রয়োগ নেই। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি দেখি সকল অপারগতাই ডিসেবিলিটি। আইনের দৃষ্টিতে বৈধ অপারগতা লিগ্যাল ডিসেবিলিটি নয়।
দি লিমিটেশন অ্যাক্ট 1908 সেকশন 6 অনুযায়ী বৈধ অপারগতার ক্ষেত্রে প্রাপ্য সুবিধাসমূহ উল্লেখিত বক্তব্যটি ব্যাখ্যা করুন বা কাউন্সিল 2021 আসছে। খুব গুরুত্বপূর্ণ। সকল অপারগতাই আইনের দৃষ্টিতে বৈধ অপারগতা নয়। ব্যাখ্যা। তামাদি আইনের 6 ধারায় আমরা ইতিমধ্যে বিষয়গুলো পড়েছি, কোন কোন অপারগতাগুলো সেটা আমরা ইতিমধ্যে এখানে আছে। যেমন নাবালক উন্মাদ, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা, এই অপারগতাগুলো হলো আইনগত বৈধ অপারগতা। অন্যগুলো কোনো বৈধ অপারগতা হিসাবে গণ্য হবে না। এরপরে দেখেন, 6 ধারা বৈধ অপারগতার ক্ষেত্রে প্রাপ্য সুবিধা সমূহ। 6 ধারায় আইনগত অক্ষম ব্যক্তিকে বা ডিক্রি জারির আবেদনকারীকে মোকদ্দমা বা ডিক্রি জারির আবেদন দাখিল করতে সময় বাড়িয়ে দিয়েছে। সাধারণত মোকদ্দমার কারণ উদ্ভবের তারিখ হতে তামাদের মেয়াদ গণনা শুরু হয়। 6 ধারা এই নিয়মের একটি ব্যতিক্রম। আইনগত অক্ষমতার ক্ষেত্রে মোকদ্দমার কারণ উদ্ভবের তারিখ হতে আমাদের মেয়াদ গণনা শুরু হয় না, কিন্তু পরবর্তী তারিখ হতে তথা উক্ত অক্ষমতা অবসানের তারিখ হতে আমাদের মেয়াদ গণনা শুরু হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাইলে 8 ধারাতে আরেকটা বিষয় আছে, উল্লেখিত সর্বোচ্চ 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে বা ডিক্রি জারির আবেদন করতে পারবে। এগুলো আমরা প্রাইভেট ক্লাসে কোন কোন ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করব খুব সুন্দরভাবে, যে কোন ধারাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা বোঝার বিষয় আছে। হ্যাঁ। এরপরে হচ্ছে দেখেন, আইনগত অক্ষমতা থাকাকালীন সময়ে আমাদের মেয়াদ চলমান থাকলেও, এমনকি শিডিউলে উল্লেখিত মেয়াদ অতিবাহিত হয়ে গেলেও মোকদ্দমা দায়ের না করার কারণে মোকদ্দমাটি খারিজ হবে না, বরং আইনগত অক্ষমতা অবসানের পর শিডিউলে উল্লেখিত একই সময়ের মধ্যে বা তামাদি আইনের 8 ধারায় 3 বছরের মধ্যে যেমনটি প্রযোজ্য হয়, মোকদ্দমাটি দায়ের করার মাধ্যমে বাদীকে তার অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ 6 ধারায় দিয়েছে। সুতরাং আইনগত অক্ষমতা চলমান থাকা অবস্থায় মোকদ্দমা বা ডিক্রি জারির আবেদন দায়ের করতে না পারার কারণে মোকদ্দমা বা ডিক্রি জারির আবেদন খারিজ করা হতে বাদীকে ডিক্রি জারির আবেদনকারীকে অব্যাহতি দিয়েছে। আমরা একটু পরের প্রশ্ন দেখি। তামাদি আইনের 6 ও 7 ধারার বর্ণিত আইনগত অক্ষমতা নীতিসমূহ ব্যাখ্যা করুন। উক্ত নীতিসমূহের ব্যতিক্রমগুলি কি? তামাদির মেয়াদ একবার আরম্ভ হলে পরবর্তী অক্ষমতা দ্বারা মামলা করার অধিকার বন্ধ হয় কি? আলোচনা করুন। বিজেএস পরীক্ষা 2012-তে আসছে। এবার আইনগত অক্ষমতা কি সেটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, প্রশ্ন আগেরটাই। ঠিক আছে। এই যে এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা একটু দেখি। 6-এর 1 ধারায় সুবিধা দাবি করতে হলে কোনো ব্যক্তিকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে। কোনো মোকদ্দমা বা কার্যধারা বা কোনো ডিক্রি জারির আবেদন দাখিল করার অধিকারী হতে হবে, এবং যে সময় হতে উক্ত মোকদ্দমা বা কার্যধারা ডিক্রি জারির আবেদন দায়ের করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে, উক্ত সময় হতে এমন ব্যক্তি আইনগত অক্ষমতা তথা নাবালক উন্মাদ জড়বুদ্ধিতা থাকতে হবে। সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি তার অক্ষমতা অবসান হওয়ার পর তামাদি আইনের 3য় তফসিলের প্রথম কলামে দেওয়ানি কার্যবিধি 1908-এর 48 ধারায় যেমন মেয়াদ বর্ণনা করা হয়েছে, সেই একই রকম মেয়াদের মধ্যে মোকদ্দমা বা কার্যধারা দায়ের করতে পারে বা আবেদন দায়ের করতে পারে। 6-এর 2 ধারায় বলা হয়েছে, এই আইনগত অক্ষমতা অবসান হওয়ার পর সে পুনরায় অন্য একটি অক্ষমতায় পতিত হয়, সেক্ষেত্রে উভয় অক্ষমতা অবসান হওয়ার পর থেকে মামলা দায়েরের তামাদির মেয়াদ শুরু হবে, এবং যে মেয়াদের মধ্যে সে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করতে পারত, সেই মেয়াদের মধ্যে দায়ের করতে পারবে। 6-এর 3 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে এমন আইনগত অক্ষমতা উক্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত চলমান থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যুতে তার আইনানুগ প্রতিনিধি নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে, যদি না সে আইনগত অক্ষম হয়। আইনানুগ প্রতিনিধি আইন অক্ষম হলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য হবে। এরপরে একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অক্ষমতা ধারা 7-এ বর্ণনা করা হয়েছে। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয়, এবং তাদের মধ্যে একজন উপরোক্ত প্রকারের অক্ষমতার অন্তর্ভুক্ত এবং তার সম্মতি ছাড়াই দায়মুক্ত করা চলে, সেক্ষেত্রে তাদের সকলের বিরুদ্ধেই আমাদের মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কিন্তু সেই যে ক্ষেত্রে অনুরূপভাবে দায়মুক্ত করা চলে না, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একজন অন্য অন্যান্যদের সম্মতি ব্যতীতেই দায়মুক্ত করার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত, উপরোক্ত অক্ষমতা অবসান না হওয়া পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে তাদের মেয়াদ অতিবাহিত হবে না। এরপরে দেখেন, আইনগত অক্ষমতার নীতিসমূহের ব্যতিক্রম। 6 ও 7 ধারার উল্লেখিত আইনগত অক্ষমতার ব্যতিক্রম 8 ধারায় আলোচনা করা হয়েছে। 8 ধারা অনুসারে 6 ও 7 ধারার আইনগত অক্ষমতার নীতিসমূহ অগ্রকয়ের অধিকার বলবৎকরণের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা একটু মাথায় রাখবেন। এবং আইনগত অক্ষমতার অবসানের মেয়াদ হতে 3 বছরের অধিক
সময় তামাদির মেয়াদ থাকবে না। এই 3 বছর একটু গোল করেন, এটা একটু মাথায় রাখবেন। এবং এই সময়ের মধ্যে যে কোনো মোকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে। আইনগত অক্ষমতা কি জিনিস সেটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি, এটা নিয়ে আর আমরা সত্য বুঝে গেছি, এগুলো করার কিছু নাই। এরপরে আমরা দেখি মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল, ধারা 17। এটা একটু গুরুত্বপূর্ণ। 17 ধারায় নীতি হলো, যে ক্ষেত্রে মামলা করতে পারে, যার বিরুদ্ধে মামলা করা যায় এমন কোনো ব্যক্তি যদি না থাকে, উক্ত ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ চলমান থাকবে না। অর্থাৎ 17-1 ধারায় বিধান করা হয়েছে, যে ক্ষেত্রে একজন ব্যক্তি জীবিত থাকলে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হতো, কিন্তু উক্ত অধিকার অর্জন করার পূর্বে মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি উক্ত মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ গণনা করা হবে। 17-2 ধারায় বিধান করা হয়েছে। আমরা আজানের পরে ইনশাআল্লাহ শুরু করব। আমরা দেখতেছিলাম 17 আমরা দেখতেছিলাম 17 ধারার বিধান করা হয়েছে, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকলে কেউ তার বিরুদ্ধে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকার অর্জন করত, কিন্তু উক্ত অধিকার অর্জন হওয়ার পূর্বে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে যখন মৃত ব্যক্তির এমন কোনো আইনগত প্রতিনিধি থাকবে যার বিরুদ্ধে দাবি মামলা দায়ের বা দরখাস্ত করতে পারবে, তখন থেকে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। 17-1 ধারায় মামলা করার অধিকারী ব্যক্তির মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে ক্ষেত্রে 17-2 ধারা যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে তার মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা, এটা আমরা একটু দেখি। 17 ধারা মোকদ্দমা বা আবেদনের তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু নিম্নলিখিত মোকদ্দমার ক্ষেত্রে তামাদির 17 ধারা প্রযোজ্য হয় না। সেটা হচ্ছে কি, অগ্রকয়ের অধিকার বলবৎকরণের মামলা। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে অগ্রকয়ের অধিকার বলবৎ করার মামলা, স্থাবর সম্পত্তি দখল লাভের মামলা, স্থাবর সম্পত্তি দখল লাভের মামলা এবং বংশগত পদ লাভ সম্পর্কিত মামলা, এই 3টা ক্ষেত্রে 17 ধারা প্রযোজ্য হয় না। খুব গুরুত্বপূর্ণ, এই 3টা মাথায় রাখতে হবে। অগ্রকয়, আরেকটা হচ্ছে হলো কি স্থাবর সম্পত্তি দখল লাভ, আরেকটা হচ্ছে হলো বংশগত পদ লাভ। এই 3টা ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেটা আপনারা মনে রাখবেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন পড়ি। নাবালক থাকাকালীন সময়ে এর মামলা করার অধিকার জন্মে, সাবালক হওয়ার আগেই মারা যায় এবং উক্ত অধিকার তার নাবালক ছেলে ক্ষয়ের নিকট বর্তায়। খ, এর বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা থেকে শুরু হবে। কখন থেকে শুরু হবে আলোচনা করুন। তাহলে ক্ষয়ের বিরুদ্ধে তামাদের মেয়াদ, সাবালক হওয়ার তারিখ হতে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা তামাদের মেয়াদ গণনা শুরু হবে। কারণ তামাদি আইনের 6 ধারায় বিধান করা হয়েছে যে ক্ষেত্রে আইনগত অক্ষম বাদীর মৃত্যুর আগ পর্যন্ত এমন আইনগত অক্ষমতা বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে এমন বাদীর মৃত্যুর পর তার বৈধ প্রতিনিধিরা নির্ধারিত এক সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে। যেহেতু নাবালক থাকা অবস্থায় মামলা দায়ের করার অধিকারী হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সে আইনগতভাবে অক্ষম ছিল তথা নাবালক ছিল, এবং তার মৃত্যুর সময় তার পুত্রও নাবালক ছিল, সেহেতু তার পুত্র সাবালক হওয়ার পর থেকে মোকদ্দমা দায়ের করতে পারবে। আমরা পরের প্রশ্ন দেখি। নাবালক এক্স এর সম্পত্তি তার মাতা ওয়াই বৈধ কর্তৃত্ব ছাড়াই 2012 সালে বিক্রয় করেন। এক্স 2018 সালে সাবালকত্ব অর্জন করেন। এক্স উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য 2023 সালে মোকদ্দমা করতে চান। মোকদ্দমাটি দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য তামাদি আইন উল্লেখে এক্স কে পরামর্শ দিন, বা কাউন্সিল 2023-এ আসছে। দেখেন, মোকদ্দমাটি দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য তামাদি, মোকদ্দমাটি দায়েরের ক্ষেত্রে দি লিমিটেশন অ্যাক্ট 1908-এর 142 ও 144 অনুচ্ছেদ প্রযোজ্য হতে পারে। অভিভাবক কর্তৃক নাবালকের সম্পত্তি হস্তান্তর করা হলে নাবালক সাবালকত্ব অর্জন হওয়ার পর উক্ত হস্তান্তর রদের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে, এবং এক্ষেত্রে 44 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। তবে এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে উক্ত হস্তান্তরটি একটি বাতিলযোগ্য হস্তান্তর, ভয়েডেবল ট্রান্সফার, এবং হস্তান্তরটি অবশ্যই আইনানুগ অভিভাবক লফুল গার্জিয়ান কর্তৃক হতে হবে। কিন্তু কর্তৃত্বহীন অভিভাবক, আনঅথরাইজ গার্জিয়ান এবং আইনানুগ নয় এমন অভিভাবক কর্তৃক নাবালক সম্পত্তির হস্তান্তর করা হলে উক্ত হস্তান্তরটি একটি বাতিল হস্তান্তর, বয়ের ট্রান্সফার,
হবে এবং এমন হস্তান্তর বাতিল করার প্রয়োজন নাই। এই কারণে 44 অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। এমন বাতিল হস্তান্তরের অধীন হস্তান্তর গ্রহীতা নাবালকের সম্পত্তি দখল গ্রহণ করলে শর্তের ভিত্তিতে উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য নাবালক সাবালকত্ব অর্জন হওয়ার পর মোকদ্দমা দায়ের করতে পারে এবং এই ক্ষেত্রে 142 এবং 144 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। যদি নাবালক দেখাতে পারে যে সে দখল ছিল কিন্তু তাকে দখলচ্যুত করা হয়েছে বা সে দখল পরিত্যাগ করেছে, তাহলে 142 অনুচ্ছেদ হবে। কিন্তু এই দুইটির কোনোটি দাবি না করলে 144 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। এক্স এর প্রতি পরামর্শ। এক্স যেহেতু উম, 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 মাতা বৈধ ছাড়াই কর্তৃত্ব ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর করেছে, সেহেতু উক্ত হস্তান্তরটি একটি বাতিল হস্তান্তর বা বয়ের ট্রান্সফার। যে ক্ষেত্রে বাতিল হস্তান্তরের অধীন হস্তান্তর গ্রহীতা সম্পত্তির দখল গ্রহণ করে, সেক্ষেত্রে উক্ত দখল উদ্ধারের জন্য নাবালক সাবালক হওয়ার তারিখ হতে 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারে। উক্ত সম্পত্তিতে হস্তান্তর গ্রহীতার দখল যখন নাবালকের জন্য বিরুদ্ধ দখল হয়, তখন থেকে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারে। যেহেতু এক্স 2018 সালে সাবালক হয়েছে, সেহেতু তাকে পরবর্তী 3 বছরের মধ্যে তথা 2021 সালের মধ্যে সত্যের ভিত্তিতে দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। অথবা যেহেতু 2012 সালে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে, হস্তান্তর গ্রহীতা যদি 2012 সালের উক্ত সম্পত্তির দখল গ্রহণ করে থাকে, তাহলে 2024 সালে হস্তান্তর গ্রহীতা উক্ত সম্পত্তিতে বিরুদ্ধ দখল অর্জন করবে। এক্ষেত্রে এক্স 144 ধারার সুবিধা পাবে এবং পরবর্তী 12 বছরের মধ্যে সত্যের ভিত্তিতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবে। এক্স এর প্রতি পরামর্শ হলো সত্যের ভিত্তিতে দখল উদ্ধারের জন্য 2021-এর মধ্যে মোকদ্দমা দায়ের করবে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। এক্স একজন নাবালিকা, সরি এ একজন নাবালিকা। সে তার মাতার মাধ্যমে অগ্রকরে দাবি করে। বি এর বিরুদ্ধে রাষ্ট্রীয় অংশগ্রহণ প্রজাতত্ত্ব আইন 1950-এর 96 ধারায় অগ্রাধিকারের অগ্রকয়ের অগ্রকয়ের মোকদ্দমা দায়ের করে। বাদী দাবি করে যে গত 15/1/2016 তারিখে সমনের মাধ্যমে নোটিশ দিয়ে নাবালিকার মাতাকে বিরোধীয় সম্পত্তি হস্তান্তরের বিষয়টি অবগত করা হয়। যদিও নোটিশের তারিখ হতে 4 মাসের মধ্যে অগ্রকয়ের মোকদ্দমা দায়ের করা বাধ্যতামূলক। উক্ত নোটিশের 7 বছর পর তার আসন্ন বন্ধু তথা মায়ের মাধ্যমে অগ্রকয়ের আবেদনটি করেছে। 6 ধারার আইনগত অক্ষমতার সুবিধা দাবি করে উক্ত 7 বছর তামাদির মেয়াদ অব্যাহতির দাবি করে অগ্রকয়ের আবেদনটি মঞ্জুরের প্রার্থনা করে। আদালত এর আবেদনটি খারিজ করে দেয় এই যুক্তিতে যে আবেদনটি তামাদিতে বারিত। অগ্রকয়ের ক্ষেত্রে একই আইনগত অক্ষমতার সুবিধা দাবি করতে পারে। অগ্রকয়ের আবেদনটি খারিজ করে নিম্নে প্রদত্ত সিদ্ধান্তের বৈধতা নির্ধারণ করুন। তাহলে অগ্রকয়ের মোকদ্দমার ক্ষেত্রে ফয়দার আইনগত ক্ষমতার সুবিধা পাবে না। এই কারণে উক্ত 7 বছর মার্জনা করা যায় না। যেহেতু 7 বছর বিলম্বে অগ্রকয়ের আবেদন করেছে, সেহেতু তার আবেদনটি খারিজ হবে। অগ্রকয়ের আবেদনটি খারিজ করে দিয়ে প্রদত্ত সিদ্ধান্তটি বৈধ। সিদ্ধান্তর কারণ। তামাদি আইন 1908 এর 8 ধারা অনুসারে অগ্রকয়ের মোকদ্দমার ক্ষেত্রে 6-7 ধারার সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ অগ্রকয়ের আবেদনকারী আইনত অক্ষম হলেও, যেমন উল্লেখিত ক্ষেত্রে একজন নাবালিকা, সেক্ষেত্রে 6-7 ধারার সুবিধা দাবি করে যে মেয়াদে আইনগত অক্ষম ছিল, সেই মেয়াদ মার্জনা করা যাবে না। অন্যদিকে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতত্ত্ব আইন 1950 এর 96 ধারা অনুসারে সম্পত্তি হস্তান্তর বিষয়ে অবগত হওয়ার তারিখ হতে 4 মাসের মধ্যে অগ্রকয়ের মামলা দায়ের করতে হবে। এবং যেহেতু বি সমনের মাধ্যমে নোটিশ দিয়ে নাবালিকার মাতাকে বিরোধীয় সম্পত্তি হস্তান্তরের বিষয়টি অবগত করেছে এবং হস্তান্তরের বিষয়ে মায়ের অবগতি থাকা যেহেতু নাবালিকার অবগতি মর্মে গণ্য হয়, সেহেতু উক্ত নোটিশ দেওয়ার তথা 15/1/2016 থেকে 4 মাসের মধ্যে মাকে আসন্ন বন্ধু করে এর অগ্রকয়ের আবেদন করা প্রয়োজন ছিল। যেহেতু 7 বছর পর আবেদনটি করেছে, সেহেতু আবেদনটি তামাদিতে বাড়িতেও খারিজ হবে। আমরা একটু পরবর্তী বিষয় দেখি। আমাদের মেয়াদ গণনা বিষয়গুলো আমরা একটু দেখি। 32 নং কোশ্চেন। তামাদির সময় গণনার সাধারণ বিধানগুলো কি? তামাদির সময় গণনার সাধারণ বিধি। তামাদি আইনের 3য় অংশের ধারা 12 থেকে 25 পর্যন্ত তামাদির সময় গণনার সাধারণ বিধিগুলো আলোচনা করা হয়েছে। নিম্ন উক্ত বিধানগুলি আলোচনা করা হলো। ধারা 12, আইনগত কার্যধারা ব্যয়িত সময় বাদ দিতে হবে। মামলা, আপিল বা আবেদনের তামাদির মেয়াদ গণনা করতে যে দিন হতে উক্ত মেয়াদ আরম্ভ হয়, উক্ত দিনটি বাদ দিতে হবে। তাইলে এখানে যে দিন থেকে উক্ত মেয়াদ আরম্ভ হয়, হ্যাঁ, সেই দিনটি বাদ দিতে হবে।
এরপর হচ্ছে আপিল। আপিলের অনুমতির দরখাস্ত বা রায় রিভিউ এর দরখাস্তের আমাদের মেয়াদ গণনা করতে যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেই দিনটি এবং যে ডিগ্রি আদেশ দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউর প্রার্থনা করা হবে সেটার নকল সইমুহরি গ্রহণ, এই যে সইমুহরি গ্রহণ করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। এই তিনটা বিষয়ের সইমুহরি নকল গ্রহণ করতে যেই ব্যয় হবে সেটা বাদ দিতে হবে। ডিগ্রি হতে আপিল বা ডিগ্রি রিভিউ করতে আবেদনের মেয়াদ গণনার ক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল উত্তরণের জন্য যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। তাহলে ডিগ্রি ডিগ্রি হতে আপিল বা ডিগ্রি রিভিউ করতে আবেদনের সময় গণনার ক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল উত্তরণের ক্ষেত্রে ওইটা বাদ দিতে হবে। এরপরে হচ্ছে কোনো রোয়েদাদ বাতিল করার দরখাস্তর জন্য নির্ধারিত আমাদের মেয়াদ গণনা করতে, অর্থাৎ রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। তাহলে আমরা দেখি বারাধারা অনুসারে নিম্নলিখিত সময় বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করতে হবে। তাহলে যেদিন হতে বা যেদিন থেকে আমাদের মেয়াদ গণনা আরম্ভ করা হয় সেদিন বাদ দিতে হবে, রায় ঘোষণার তারিখ বাদ দিতে হবে, নকল গ্রহণ করতে ব্যয়িত সময় বাদ দিতে হবে, রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হয় তা বাদ দিতে হবে। 12 ধারার আইনগত কার্য দ্বারা ব্যয়িত সময় বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করা আদালতের জন্য বাধ্যতামূলক এবং মামলাকারী অধিকার হিসাবে দাবি করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ফিলির জন্য খুব গুরুত্বপূর্ণ এটা বাধ্যতামূলক কিনা, পাশাপাশি আমাদের কোন কোন ক্ষেত্রে সেটা লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করলে ধারা 13 মোকদ্দমা দায়ের করা তামাদির মেয়াদ গণনা শুরু হওয়ার পর বিবাদী বাংলাদেশের অনুপস্থিত থাকলে তা বাংলাদেশ ত্যাগ করলে যে সময় জন্য বাংলাদেশে অনুপস্থিত থাকে উক্ত সময় তাদের মেয়াদ হতে বাদ দিতে হবে, অর্থাৎ বিবাদী দেশের বাইরে থাকলে ওই সময়টুকু বাদ দিয়ে হিসাব করতে হবে। এরপর দেখেন, এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারার ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। ধারা 14তে বলা আছে, তামাদি আইন 1908 এর 14 ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্য দ্বারা ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। 14(1) ধারা প্রযোজ্য হবে মোকদ্দমা তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে। 14(2) ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে আবেদনের তামাদির মেয়াদ গণনার জন্য আপিলের ক্ষেত্রে এই ধারার কোনো প্রয়োগ নেই। এটি আপিলের জন্য কোনো প্রয়োগ নেই। তাহলে এরপর দেখেন, কার্য দ্বারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। ধারা 15 তামাদি আইনের 15 ধারা অনুযায়ী মোকদ্দমা বা ডিগ্রি জারির আবেদনের তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে যে সময় পর্যন্ত মোকদ্দমা দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশের দ্বারা স্থগিত থাকে সেই সময়, যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ জারি করা হয়েছিল সেই সময়, যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ প্রত্যাহার করা হয়েছিল তা বাদ দিতে হবে। তামাদি আইনের 15(2) ধারা অনুসারে যে মামলার জন্য বর্তমানে কার্যকর অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ প্রদান করা হয়েছে সেখানে নোটিশের সময় বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করতে হবে। ডিক্রি জারির মাধ্যমে বিক্রয় করার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। ধারা 16 আদালতের মাধ্যমে ডিক্রি জারিতে নিলামে খরিদকৃত সম্পত্তি দখল পাওয়ার জন্য ক্রেতা কর্তৃক মামলা দায়ের করার আমাদের মেয়াদ গণনার ক্ষেত্রে নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলছে তা বাদ দিতে হবে। এরপরে মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল। ধারা 17 আমরা ইতিমধ্যে এটা দেখছিলাম যে 17 ধারার নীতি হলো, যে ক্ষেত্রে মামলা করতে পারে বা যার বিরুদ্ধে মামলা করা যায় এমন কোনো ব্যক্তি যদি না থাকে উক্ত ক্ষেত্রে মামলা করার আমাদের মেয়াদ চলমান থাকবে না। 17(1) ধারার বিধানে করা হয়েছে, যে ক্ষেত্রে একজন ব্যক্তি জীবিত থাকলে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হতো, কিন্তু উক্ত অধিকার অর্জন করার পূর্বেই মৃত্যুবরণ করে সেক্ষেত্রে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি উক্ত মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে 17(2) ধারার বিধান করা হয়েছে, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকলে কেউ তার বিরুদ্ধে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকার অর্জন করত, কিন্তু উক্ত অধিকার সৃষ্টি হওয়ার পূর্বে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে যখন মৃত ব্যক্তির এমন কোনো আইনত প্রতিনিধি থাকবে যার বিরুদ্ধে বাদী মামলা দায়ের বা দরখাস্ত করতে পারবে, তখন থেকে আমাদের মেয়াদ গণনা আরম্ভ হবে। 17(1) ধারা মামলা করার অধিকারী ব্যক্তির মামলা
করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে 17(2) ধারা যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে তার মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমরা দেখি 17 ধারাটা কোথায় প্রযোজ্যতা আর কোথায় অপ্রযোজ্যতা সেটা আমরা একটু দেখি। 17 ধারা মোকদ্দমা বা আবেদনের তারিখ, তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু নিম্নলিখিত মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনে 17 ধারা প্রযোজ্য হয় না। যেমন আমরা এটা এর আগেও পড়েছিলাম যে অগ্রকের অধিকার বলবৎ করার মামলা, স্থাবর সম্পত্তি দখল লাভ সম্পর্কিত মামলা, বংশগত পদ লাভ সম্পর্কিত মামলা, আপিলের ক্ষেত্রেও 17 ধারা প্রযোজ্য হয় না। এরপরে হচ্ছে প্রতারণার ক্ষেত্রে যখন তামাদির মেয়াদ গণনা শুরু হয়, 18 ধারা অনুসারে প্রতারণার ক্ষেত্রে নিম্নলিখিত সময় হতে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যে দিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারে সেদিন থেকে দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদের মেয়াদ গণনা করতে হবে। এরপরে হলো লিখিতভাবে প্রাপ্তি স্বীকার থেকে নতুন করে তামাদের মেয়াদ গণনা শুরু। তামাদি আইনের 19 ধারায় লিখিতভাবে প্রাপ্তি স্বীকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যখন কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদের মেয়াদ হওয়ার পূর্বে যে পক্ষের নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকারী দাবি করা হচ্ছে সেই পক্ষ লিখিত বা স্বাক্ষরিত করে উক্ত সম্পত্তি সম্পর্কে দায় স্বীকারে, তখন উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদের মেয়াদ নতুন ভাবে গণনা শুরু হবে। তাহলে আমরা 19 দেখলাম লিখিতভাবে প্রাপ্তি স্বীকার থেকে নতুন করে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। এরপরে বাদী বা বিবাদী পক্ষভুক্তির ক্ষেত্রে ধারা 22। তামাদি আইনের 22 ধারায় নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করার প্রভাব আলোচনা করা হয়েছে। 22 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পর কোনো নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করা হয় সেই ব্যক্তির ক্ষেত্রে পক্ষভুক্তির তারিখ হতে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। এরপরে অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করার ক্ষেত্রে ধারা 23 ধারায় বলা হয়েছে অবিরাম চুক্তি ভঙ্গ বা চুক্তি নিরপেক্ষ অন্যায়ের ক্ষেত্রে চুক্তি ভঙ্গ বা অন্যায় চলাকালীন সময়ে প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মেয়াদ গণনা শুরু হয়ে থাকে। দেখেন তাইলে আমরা প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, 32 নং প্রশ্নটা অনেক বড়। আমাদের সময় গণনার সাধারণ বিধানগুলি কি কি একদম 12 থেকে 25 পর্যন্ত আলোচনা করতে হবে। আইনগত কার্যধারা বিহিত সময় বাদ দিতে হবে 12 ধারাতে, যেমন যেদিন থেকে তামাদের মেয়াদ গণনা আরম্ভ হয়, রায় ঘোষণার তারিখ, নকল গ্রহণ করতে বিহিত সময়, রয়দাদ উত্তরণের সময় ইত্যাদি। এরপরে বিদেশে থাকলে বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করলে সেটা বাদ দিতে হবে। এরপরে আপনার ইখতিয়ারবিহীন আদালতের সদস্যে দায়ের করা কার্যধারা বিহিত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে 14তে, এবং 15তে কার্যক্রম স্থগিত থাকলে সেটা বাদ দিতে হবে, এবং 16তে বলা আছে ডিগ্রি জারির মাধ্যমে বিক্রয় রদ করার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে, এবং 17তে অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল হইলে কি হবে সেই সময়টুকু বাদ যাবে। এরপরে আপনার 18তে বলা আছে যখন তামাদের মেয়াদ গণনা শুরু হয়, ওই যে প্রতারণার ক্ষেত্রে প্রত্যেকটা সময় তামাদের মেয়াদ গণনা শুরু হবে। 19-এর ক্ষেত্রে লিখিত ভাবে প্রাপ্তি স্বীকার থেকে নতুন করে তামাদের মেয়াদ গণনা শুরু হবে, এবং 22-এ বাদী বা বিবাদী পক্ষভুক্তির ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা শুরু হবে, এবং 23-এ বলতে হচ্ছে অবিরাম চুক্তিবদ্ধ বা অন্যায় করার ক্ষেত্রে আপনার তামাদের মেয়াদ গণনা শুরু হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ম্যাক্সিমাম ধারাগুলোই এখানে টাচ করে ফেলেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা আছে। এরপরে দেখেন তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় তা উল্লেখ করুন। পরীক্ষা 2008-এ আসছে, সেম কথাবার্তা, একই প্রশ্ন। তাহলে বুঝতেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন 35-এ কি বলতেছে, দি লিমিটেশন অ্যাক্ট 1908 এর 12 ধারার আলোকে তামাদি মওকুফের পরিধি আলোচনা করুন, এবং এই আইনে 5 ধারায় বর্ণিত বিলম্ব মওকুফ 12 ধারায় উল্লেখিত বিলম্ব মওকুফের মধ্যে পার্থক্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2019-এ আসছে, অর্থাৎ 12 এবং 5 ধারার মধ্যে পার্থক্য আসছে, এবং 12 ধারার কতটুকু পরিধি আছে এটা একটু আমরা দেখি। 12 ধারার আলোকে তামাদি মওকুফের পরিধি, মামলা, আপিল বা আবেদনের তামাদের মেয়াদ গণনা,
করতে যেদিন হতে উক্ত সময় আরম্ভ হয় উক্ত দিনটি বাদ দিতে হবে। তাইলে আমরা 12 ধারার গল্পটা কোথায় কোথায় বাদ দিতে হবে সেটা আমরা অলরেডি দেখে গেছি। যেমন যেদিন হতে আমাদের মেয়াদ গণনা আরম্ভ হয়, রায় ঘোষণার তারিখ, নকল গ্রহণ করতে ব্যয়িত সময়, রয়দাত উত্তোলন করতে যে সময় ব্যয় হয়। ঠিক আছে, তারপরে আমরা মনে রাখার জন্য বলছিলাম রোরা মন, অর্থাৎ রয়দাত উত্তোলনের সময়, রায় ঘোষণার তারিখ, আমরা মামলার যেদিন থেকে আমাদের মেয়াদ গণনা আরম্ভ হয়, মানে যেদিন থেকে আমাদের মেয়াদ গণনা আরম্ভ হয় সেটাই, অর্থাৎ মামলাটা যেদিন থেকে শুরু করা যাবে, গণনাটা শুরু করা যাবে। এরপরে হচ্ছিল নকল গ্রহণ করতে ব্যয়িত সময়। তাহলে 12 ধারায় আইনত কার্য দ্বারা ব্যয়িত সময় বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করা আদালতের জন্য বাধ্যতামূলক এবং মামলাকারী অধিকার হিসেবে এটা দাবি করতে পারে। এরপর আমরা দেখি পার্থক্যটা একটু আমরা দেখি 5 ধারা এবং 12 ধারার মধ্যে পার্থক্যটা কি আছে। 5 ধারার বিষয়বস্তু বিলম্ব মওকুফ বা সময় বৃদ্ধিকরণ, আর 12 ধারায় বিষয়বস্তু হলো আইনত কার্যধারার ব্যয়িত সময় বাদ দেওয়া। 2 এ বলতেছে যে তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বিবেচনামূলক, কিন্তু 12 ধারার তামাদির মেয়াদ গণনা করতে আইনত কার্যধারা ব্যয়িত সময় বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। এরপর দেখেন, তামাদি আইনের 5 ধারায় আদালত যথেষ্ট কারণে বিলম্বিত সময় মওকুফ করতে পারে। যথেষ্ট কারণ প্রত্যেকটি প্রেক্ষাপট অনুসারে বিবেচনা করে নির্ধারণ করা হয়, কিন্তু 12 ধারায় আইনত কার্যধারায় ব্যয়িত সময় কোনটি বাদ দিতে হয় এবং তা এই ধারায় সুনির্দিষ্ট উল্লেখিত। যেমন যেদিন থেকে তার মেয়াদ গণনা আরম্ভ হয়, রায় ঘোষণার তারিখ, নকল গ্রহণের ব্যয়িত সময়, রয়দাত উত্তোলনের করতে যে সময় তা বাদ দিতে হবে। এরপরে হচ্ছে হলো 5 ধারা মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা প্রযোজ্য। কারণ 12 ধারায় বলা হয়েছে মূল মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে ক্ষেত্রে যেদিন হতে মেয়াদ শুরু হয় উক্ত দিন বাদ দিতে হবে। বিশেষ আইনে উল্লেখিত তামাদের মেয়াদের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হয় না, কিন্তু বিশেষ আইনে উল্লেখিত মেয়াদের গণনার ক্ষেত্রে আইনত কার্যধারার ব্যয়িত সময় বাদ দিয়ে গণনা ক্ষেত্রে তামাদি আইনে 12 ধারা প্রযোজ্য হয়। এরপর আমরা একটু 36টা একটু দেখি যে সরল বিশ্বাসে এখতিয়ার বহির্ভূত কোনো আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলার ব্যয়িত সময়কাল মামলার তামাদির সময় গণনা হতে বাদ দেওয়া সংক্রান্ত তামাদি আইনের বিধানবলী আলোচনা করুন। এরূপে সময়কাল বাদ দেওয়ার পূর্বে আদালতের সন্তুষ্টির আবশ্যকতা আছে কি ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2011-তে আসছে। সরল বিশ্বাসে এখতিয়ার বহির্ভূত কোনো আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে ব্যয়িত সময় বাদ দেওয়া। তামাদি আইন 1908-এর 4th ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে সদুদ্দেশ্যে দায়ের করা কার্যধারা ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ 14-1 ধারা প্রযোজ্য হবে মোকদ্দমা তামাদের মেয়াদ গণনার ক্ষেত্রে। 14-2 ধারা প্রযোজ্য হবে যে কোনো আবেদন তামাদের মেয়াদ গণনার জন্য। আপিলের ক্ষেত্রে এই ধারার কোনো প্রয়োগ নাই। এরপরে শর্তসমূহ 14 ধারার অধীন এখতিয়ারবিহীন আদালতে সদুদ্দেশ্য কার্যধারা ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিয়ে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। যেমন পূর্ববর্তী বা পরবর্তী উভয় মোকদ্দমার কার্যক্রম একই পক্ষগণ কর্তৃক দায়েরকৃত দেওয়ানি কার্যক্রম হতে হবে এবং বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি যথাবিহিত যত্নের সাথে সরল বিশ্বাসে পরিচালনা করতেছিল। তিনি বলতেছে আদালতের ইখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না, তখন এখতিয়ারবিহীন আদালতে উক্ত ব্যয়িত সময় তামাদের মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিতে হবে। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি যে কোনো আইনত কার্যধারা লিগ্যাল প্রসিডিং এর কারণে এবং কোনো ব্যক্তির মামলা করার অধিকার অর্জনের পূর্বে তার মৃত্যুর কারণে নির্ধারিত আমাদের মেয়াদ সময় হতে বাদ দেওয়ার বিধান আলোচনা করো। একজন বিবাদী বাংলাদেশের বাইরে থাকাকালীন সময় কোন আদালত মামলার তামাদি গণনাকালে বাদ দিতে পারে কি ব্যাখ্যা করো। তাইলে আমরা এখানে 2টা ধারা দেখতেছি। একটা হচ্ছে হলো মামলা অধিকার অর্জনের পূর্বে ফলাফল। এই যে মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল সম্পর্কে তামাদি আইনের 17 ধারায় আলোচনা করা হয়েছে। 17 ধারার নীতি হলো যে ক্ষেত্রে মামলা করতে পারে বা যার বিরুদ্ধে মামলা করা যায় এমন কোনো ব্যক্তি যদি না থাকে উক্ত ক্ষেত্রে মামলা করা তাদের মেয়াদ চলমান থাকবে না। 17-1 বলতেছে যে এগুলো আমরা ইতিমধ্যে দেখেছি
হ্যাঁ, কোথায় কোথায় 17 ধারার অপর্যাপ্ততা এবং আমরা বিবাদী দেশের বাইরে থাকলে সেটা বাদ যাবে। তাই না? আমরা 17 ধারার যদি আমরা র্যাশ যেটা দেখি, বলতেছে যে অগ্রগয়ের অধিকার মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তারপরে স্থাবর সম্পত্তি দখল লাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বংশগত লাভ সম্পর্কিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আপিল ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। তাইলে আমরা মোটামুটি বুঝে গেছি যে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবং বিবাদী বাংলাদেশের বাইরে, বিবাদী বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করলে এই যে 13 ধারা ওই সময়টুকু বাদ দিতে হবে। তাহলে আমরা মোটামুটি 17 এবং 13 ধারা এর আগেও পড়েছি, আশা করি পারবেন। আর কোথায় প্রযোজ্য হয় না, এবং এই যে এখানে 17তে 17 1 2 এবং এগুলো একটু ভালো করে দেখবেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে দেখেন, আমরা একটু 38 নং প্রশ্নটা একটু দেখি। নিম্নলিখিত বিষয়ে সময়কাল বাদ দিয়ে আমাদের গণনার বিধানগুলো কি? এগুলো অলরেডি আমরা করে ফেলেছি। 12 ধারা, 15 ধারা, 13 ধারা, 14 ধারা সবগুলোই আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আশা করছি বিষয়গুলো পারবেন। আমরা এগুলো পরে আর সময় নষ্ট না করি। এরপরে দেখেন, 5 এবং 14 ধারার মধ্যে মৌলিক পার্থক্য লিখুন। বিজিএস পরীক্ষা 22 গুরুত্বপূর্ণ। 5 ধারা এবং 14 ধারার মধ্যে যে পার্থক্যগুলো আছে আমরা সেটা একটু দেখি, এটা গুরুত্বপূর্ণ। বলতে হয় যে 5 ধারা আমাদের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নির্ধারিত সময়ে আপিল, রিভিউ, দরখাস্ত দায়ের না করতে পারার যথেষ্ট কারণ দেখাতে হবে। আর 14 ধারা আমাদের মেয়াদ গণনা করতে সময় বাদ দিতে দেখাতে হবে যে পূর্ববর্তী দেওয়ানি কার্যধারাটি এখতিয়ারবিহীন আদালতে যথাবিহিত যত্নের সাথে সরল বিশ্বাসে পরিচালনা করছিল। এরপর দেখেন, 5 ধারা এবং 14 ধারার মধ্যে পার্থক্য হলো 14 ধারায় সময় বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করা আর আদালতের জন্য বাধ্যতামূলক, আর 5 ধারা আর আদালতের ক্ষমতা বিবেচনামূলক। একই কথা, একটা হলো বাধ্যতামূলক 14 ধারাটা দিতে হবে, আর 5 ধারাটা বিবেচনামূলক। তাহলে 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কোনগুলা কোন ক্ষেত্রে সেগুলো আমরা পরবর্তীতে আপনাদের টেকনিক দিয়ে মনে করাই দিব ইনশাল্লাহ, তাইলে আর কোনোটার সাথে কোনটা মিল করবেন না। এরপরে দেখেন, 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই কয়টা পার্থক্য এখানে দিয়েছে। এরপর দেখেন, আমরা একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন দেখি। 20-2-2020 তারিখে খাস দখলের মোকদ্দমায় ডিক্রি ডিক্রি পান। হ্যাঁ, ওই ডিক্রি রহিতের জন্য পৃথক মোকদ্দমা করলে আদালত 25-1-2023 তারিখে ডিক্রির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করেন, এবং 22-11-2023 তারিখে উক্ত ডিগ্রি জারির জন্য দরখাস্ত দাখিল করতে চান। তাহলে আমাদের সংশ্লিষ্ট বিধান উল্লেখে এক্সকে পরামর্শ দিন। এটা প্রশ্ন হলো 2023, অর্থাৎ গত বছর আসছে। কি আসছে? এক্স এর প্রতি পরামর্শ, দি লিমিটেশন অ্যাক্ট 1908 15 ধারা প্রযোজ্য হবে, অর্থাৎ আদালতের আদেশ ধারা ডিগ্রির কার্যকারিতা যে 6 মাসের জন্য স্থগিত করেছিল সেই সময় বাদ দিয়ে ডিগ্রি জারির দরখাস্ত দাখিলের আমাদের মেয়াদ গণনা করতে হবে। অর্থাৎ যে 6 মাসটা স্থগিত করছিল সেটা বাদ দিতে হবে। এরপরে হিসাব করবো আমরা। দেখেন, দি লিমিটেশন অ্যাক্ট 1908 182 অনুচ্ছেদ অনুসারে ডিগ্রি জারির আমাদের মেয়াদ 3 বছর। যেহেতু 20-2-2020 তারিখে ডিগ্রি দেওয়া হয়েছে, সেহেতু 3 বছরের মধ্যে তথা 20-2-2023 তারিখের পূর্বে ডিগ্রি জারির দরখাস্ত দায়ের করতে হবে। 25-1-2023 তারিখে আদালত ডিগ্রি কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করেছে, সেহেতু উক্ত স্থগিতাদেশ যে সময়ের জন্য চলমান ছিল সে সময় যেদিন উক্ত স্থগিত আদেশ দিয়েছিল সেদিন, এবং যেদিন উক্ত স্থগিত আদেশ করেছে সেই দিনগুলো 15 ধারা অনুসারে বাদ দিতে হবে। এবং 25-1-2023 থেকে 25-7-2023 পর্যন্ত বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করতে হবে। অর্থাৎ 27-7-2023 পর থেকে আবার আমাদের মেয়াদ গণনা শুরু হবে। 20-8-2023 মধ্যে ডিগ্রি জারির আবেদন করতে হবে। তাহলে এক্স এর প্রতি পরামর্শ হলো 20-8-2023 মধ্যে ডিগ্রি জারির দরখাস্ত দায়ের করা। তাইলে সংশ্লিষ্ট বিধান আমরা জেনে গেছি। 15 ধারার কি কি বিষয় আছে সেগুলো আমরা অলরেডি জেনে গেছি। যে কোনো মামলা অথবা কোনো ডিক্রি জারির আবেদন বা যা দায়ের বা বলবৎ করা, নিষেধাজ্ঞা বা আদেশ ধারা স্থগিত করা হয়েছিল এমন কোনো মোকদ্দমা বা ডিক্রি জারির আবেদনে আমাদের মেয়াদ গণনা করতে নিম্নলিখিত এটা বাদ দিতে হবে। যেমন যতদিন নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল ততদিন, যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ প্রদত্ত হয়েছিল সেদিন, তাইলে যতদিন নিষেধাজ্ঞার আদেশ বলবৎ ছিল ততদিন বাদ দিতে হবে, এবং যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ প্রদত্ত হয়েছিল সেদিনও বাদ দিতে হবে, যেদিন প্রত্যাহার করা হয়েছিল সেদিনও বাদ দিয়ে হিসাব করতে হবে। এরপরে দেখেন, একটি দেওয়ানি মোকদ্দমার রায় প্রচারিত 10-9-2015 খ্রিস্টাব্দ তারিখ। ডিক্রি
প্রস্তুত হয় 16/9/2015 খ্রিস্টাব্দ তারিখ। ডিগ্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় ডিগ্রিদার 30/9/2015 খ্রিস্টাব্দ তারিখে ডিগ্রি সংশোধনের নিমিত্তে একটা দরখাস্ত দাখিল করলে 30/10/2015 তারিখে তা সংশোধিত হয় এবং ডিগ্রি জারি মামলাটি দায়ের করা 30/10/18 খ্রিস্টাব্দ তারিখে। উক্ত ডিগ্রি জারি মামলাটি তামাদিতে বাধিত কি? লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। বিজিএস পরীক্ষা 2021-এ আসছে। দেখেন, ডিগ্রি জারির মামলা তামাদির মেয়াদ। ডিগ্রি জারির মামলাটি তামাদিতে বাধিত হবে না, কারণ তামাদি আইনের 182 অনুচ্ছেদ অনুসারে ডিগ্রি জারির মোকদ্দমা দায়ের করা তামাদের মেয়াদ হচ্ছে 3 বছর। যে ক্ষেত্রে ডিগ্রিটি সংশোধিত হয় সেক্ষেত্রে উক্ত সংশোধনের তারিখ হতে ডিগ্রি জারি তামাদের মেয়াদ গণনা শুরু হবে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেদিন থেকে সংশোধনের তারিখ থেকে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এরপরে দেখেন, 30/10/2015 তারিখে ডিগ্রিটি সংশোধিত হয়েছে, সেহেতু উক্ত তারিখ হতে 3 বছরের মধ্যে 30/10/2018 এর পূর্বে যে কোনো সময় ডিগ্রি জারির মোকদ্দমা দায়ের করতে হবে। সুতরাং ডিগ্রি জারির মামলাটি তামাদিতে বাধিত না, 30/8/2018 তারিখে দায়ের করা হয়েছে। এরপরে আমরা একটু সামনে দেখি, আমরা একটু 43 নং প্রশ্নটা একটু দেখি। তঞ্চকতা কি? বাদী যদি তঞ্চকতার অভিযোগে মামলা দায়ের করে তাহলে তামাদির মেয়াদ কোন তারিখ হতে গণনা করতে হবে? বিজিএস পরীক্ষা 2007। তাহলে আমরা দেখি প্রতারণা বা তঞ্চকতার অর্থ। 18 ধারায় ব্যবহৃত তঞ্চকতা বা প্রতারণার অর্থ হলো কোনো ব্যক্তিকে তার অধিকার হতে বঞ্চিত করতে বা বঞ্চিত করার প্রচেষ্টায় সক্রিয় ছলনা করা। 18 ধারা অনুসারে প্রতারণা হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে গোপন রাখা। মামলা বা দরখাস্ত দায়েরের অধিকার বা যে শর্তের ভিত্তিতে উক্ত অধিকার প্রতিষ্ঠিত সেই শর্ত বা অধিকার প্রতিষ্ঠার জন্য যে সকল দলিল প্রয়োজনীয় সেই সকল দলিল মামলা বা দরখাস্ত দাখিল করতে অধিকারী ব্যক্তির নিকট হতে গোপন রাখা হয়েছে। গোপন রাখা হতে হবে প্রতারণার মাধ্যমে। 18 ধারার অধীন গোপন রাখা বলতে বোঝানো হয়েছে প্রতারণার মাধ্যমে গোপন রাখা। মামলা বা দরখাস্ত দাখিল করার অধিকার বা যে সকল শর্তের দলিলের ভিত্তিতে এমন অধিকার প্রতিষ্ঠাতা শুধুমাত্র গোপন রাখা প্রতারণা হিসাবে গণ্য হবে না, বরং এমন গোপন রাখা প্রতারণা হিসাবে গণ্য হবে যদি সেটা প্রতারণামূলক ভাবে গোপন রাখা হয়। 3 নম্বরে আমরা কি দেখছি? প্রতারণা হতে হবে সক্রিয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকট হতে তার অধিকার গোপন রাখতে যে পন্থা অবলম্বন করা হয়েছে সে পন্থায় প্রকৃত সক্রিয় ছলনা থাকতে হবে। 18 ধারার অধীন কোনো কিছু প্রতারণা করতে হলে এটা অবশ্যই দেখাতে হবে যে প্রতারণাটি ছিল স্বেচ্ছামূলক এবং ক্ষতিগ্রস্ত পক্ষ যেন তার অধিকার আবিষ্কার করতে না পারে সে অভিপ্রায়ে অপরপক্ষ এমন প্রতারণা করেছে। প্রতারণার ক্ষেত্রে যখন তামাদির মেয়াদ গণনা শুরু হয়, তাহলে তামাদি আইনের 18 ধারায় প্রতারণার ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি আলোচনা করা হয়েছে। প্রতারণার ক্ষেত্রে নিম্নলিখিত সময় হতে তামাদির মেয়াদ গণনা শুরু হবে, যেটা যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতারণার কথা জানতে পারে। দলিল গোপন করা থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদের মেয়াদ গণনা করতে হবে। এরপরে দেখেন, 18 ধারা 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যে ক্ষেত্রে মোকদ্দমা বা আবেদন দাখিল করার বাদীর অধিকার প্রতারণামূলক ভাবে বাদীর নিকট হতে গোপন করেছে, যে সত্যের ভিত্তিতে বাদীর এমন অধিকার প্রতিষ্ঠিত সেই সত্য গোপন রাখা হয়েছে, এমন অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে দলিল প্রয়োজন সেই দলিল প্রতারণামূলক ভাবে গোপন রাখা হয়েছে। দেখেন, প্রথমে উল্লেখিত দুটি ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা শুরু হবে যখন প্রতারণার বিষয়টি বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম জানতে পারে তখন থেকে। অন্যদিকে তৃতীয় ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা আবেদনকারী এমন দলিল উপস্থাপন করার সুযোগ ছিল বা এমন দলিল হাজির করতে অপরপক্ষকে বাধ্য করার উপায় ছিল সেই দিন হতে। যেদিন এমন দলিল আবিষ্কার করলো সেদিন হতে নয়। তাহলে আমরা এটা কেস রেফারেন্স দেখি। আব্দুল মান্নান শেখ বনাম সোলাইমান বিও 59 ডিএলআর 392 মামলায় সাক্ষ্য প্রমাণ ধারা প্রমাণ করে যে 26/6/1996 সালে বাদী সর্বপ্রথম প্রতারণামূলক দলিল সম্পর্কে অবগত হয় এবং সেই ক্ষেত্রে প্রতারণামূলক দলিল সম্পর্কে বাদী জানতে পারে সেই জানার দিন হতে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। হাসনা বানু বনাম কিয়ামতুল্লাহ মাহিদ 50 ডিএলআর এডি 50
যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে কোনো দলিল অর্জন করা হয়, সেক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ প্রতারণা জানার শুরু হবে, প্রতারণা জানার তারিখ হতে শুরু হবে এবং দলিল সম্পাদনের তারিখ হতে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন, প্রতারণার বিষয়ে জ্ঞাত হওয়ার সময় থেকে তামাদি গণনা শুরু হবে। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, বিজিএস পরীক্ষা 2023 আসছে। প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হাতে তামাদি গণনা শুরু করে ব্যাখ্যা করো। তাইলে আমরা অলরেডি 18 ধারাটা পড়ে ফেলেছি। একই বিষয় একই ডিএলআর, আপনারা পড়ে নেবেন। আবার একটু যে যে বিষয়টা একটু মুখস্থ করার দরকার সেটা একটু পড়তে হবে। এরপর দেখেন, আমরা দেখি আইনগত অক্ষমতা কি, তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন। এটা বার কাউন্সিল পরীক্ষা 2015-তে আসছে এবং কততে আসছে আপনার 2011-তে আসছে, 2017-তে আসছে। গুরুত্বপূর্ণ। অলরেডি আমরা 6 ধারাটা পড়ে ফেলেছি এর আগে। কখন কখন আইনত অক্ষমতা বলতে আমরা কি বুঝি, এই তিনটা, এটা আমরা উজান দিয়ে মনে রাখতে বলছিলাম। এবং আমাদের সময় গণনার ফলাফল কি হবে, সেটাই হলো এখানে 18 ধারাতে বলা আছে। 18 ধারা অলরেডি আমরা পড়ে ফেলেছি, ডিএলআর পড়ে ফেলেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দুটা প্রশ্ন একসাথেই হয়ে গেছে আর কি। আইনগত অক্ষমতার বিষয়টা আর হলো প্রতারণার প্রভাব, 2 ধারা 6 এবং 18 ধারা বিশ্লেষণ করলেই উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখেন, আমরা একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন দেখি। এক্স দাবি করে যে ওয়াই তাকে দাতা দেখিয়ে প্রতারণার মাধ্যমে 15/3/2015 তারিখে একটা দলিল সম্পাদন করেন। দলিলটি 19/3/2015 তারিখে নিবন্ধিত হয়। এক্স বিষয়টি 18/3/2016 তারিখে প্রথম জানতে পারে। অতঃপর 18/4/2016 তারিখে আবেদন করে এবং 22/5/2016 তারিখে দলিলটি সহিমুহরি প্রাপ্ত হয়। এখন দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে চান। সংশ্লিষ্ট আইন উল্লেখ উক্ত মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করুন। এটা বার কাউন্সিল পরীক্ষা 2022-এ আসছে। মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ 22/5/2019 তারিখ হবে মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ। দেখেন কেন 22/5/2016 তারিখ থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। পরবর্তী 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে এবং তামাদি আইন 1908-এর 18 ধারা অনুসারে দলিল গ্রহণ করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা শুরু করতে হবে। যেহেতু 22/5/2016 তারিখে দলিলটি সহিমুহরি প্রাপ্ত হয়, সেহেতু উক্ত তারিখ হতে দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয়েছে মর্মে গণ্য হবে। উক্ত তারিখ হতে, এই যে সহিমুহরি, এই বিষয়টা একটু মনে রাখবেন। এই জায়গায় ওনারা প্রথম দলিলটা দেখছে, তাইলে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের তামাদির মেয়াদ গণনা ওই তারিখ থেকে শুরু হবে। যেহেতু 22/5/2016 তারিখে দলিলের অবিকল নকল উত্তোলন করেছে, সেহেতু উক্ত তারিখ হতে জাল দলিলের বিবরণ সম্পর্কে বাদীগণ জানতে পেরেছে। কারণ দলিলের অবিকল নকল প্রাপ্তির পূর্বে উক্ত দলিলের বিবরণ কোনো পন্থা বাদীর ছিল না, বা যেহেতু বাদীর অধিকার প্রতিষ্ঠার জন্য উক্ত দলিলের অবিকল নকল প্রয়োজন ছিল এবং সেহেতু বাদী উক্ত অবিকল নকল 22/5/2016 সালে উত্তোলন করতে সক্ষম হয়েছে, সেহেতু তামাদি আইনের 18 ধারা অনুসারে উক্ত 22/5/2016 তারিখে হতে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন, ডিগ্রি জারিতে সম্পত্তি নিলাম বিক্রয় করা হয় 7/8/2020 তারিখে এবং বিক্রয়টি নিশ্চিত হয় 7/9/2020 তারিখে। প্রথমে কি করছে, ডিগ্রি জারিতে সম্পত্তি নিলাম বিক্রয় করা হয় হলো এত তারিখে, 7/9/20 তারিখে। পরে বিক্রয়টি নিশ্চিত হয় 7/9/20 হয় আর 7/9/20 নিশ্চিত হয়। তবে গত 8/1/2023 তারিখ দায়ী উক্ত নিলাম রদের জন্য দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি কার্যবিধি 21 আদেশের 90 বিধিতে আবেদন করছিল। তিনি দাবি করে যে বিক্রয়টি 7/9/2020 তারিখে নিশ্চিত হলেও প্রতারণামূলক ভাবে তাকে উক্ত বিক্রয় বিষয় অবগত করেনি। তিনি সর্বপ্রথম 27/12/2022 তারিখে বিক্রয় বিষয়টি অবগত হন। নিলাম রদের আবেদন কি রক্ষণীয়? আবেদনটি দাখিলের সর্বশেষ মেয়াদ উল্লেখপূর্বক উত্তর দিন। সহজ হিসাব, নিলাম রদের সর্বশেষ তারিখ। নিলাম রদের আবেদন রক্ষণীয় হবে। তামাদি আইন 1908-এর প্রথম তফসিল 66 অনুচ্ছেদ অনুসারে নিলাম রদের আবেদন করার তামাদের মেয়াদ হলো 30 দিন। যেহেতু সর্বপ্রথম 27/12/2022 তারিখে প্রতারণার বিষয়টি জানতে পেরেছে, সেহেতু আবেদন দাখিলের বিষয়টি 27/12/2022 থেকে শুরু হবে। পরবর্তী 30 দিন অর্থাৎ 26/1/2023 তারিখে আবেদনটি দাখিল করতে হবে। যেহেতু আবেদনটি 8/1/23 তারিখের মধ্যে করা হয়েছে, সেহেতু আবেদনটি রক্ষণীয় হবে।
এরপরে আমরা চলে যাব একনলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকার, ধারা 19-এ চলে যায়। দেখেন 49 নং প্রশ্ন কি বলে, লিমিটেশন অ্যাক্ট 1908 এর বিধান অনুযায়ী তামাদের মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির একনলেজমেন্ট ইন রাইটিং এর ফলাফল কি? মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোন লিখিত স্বীকৃতি আইনগত বৈধ কি? এখন সংশ্লিষ্ট আইন উল্লেখে উত্তর দিন। এই দুটা কথা বলছে। তামাদের মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির ফলাফল, তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির ফলাফল হলো লিখিত স্বীকৃতির তারিখ হতে তামাদের মেয়াদ গণনা শুরু হয়। সুতরাং যখন স্বীকৃতিটি স্বাক্ষরিত হয় তখন এমন স্বীকৃতি তামাদের মেয়াদ গণনার প্রভাব ফেলে। উক্ত ক্ষেত্রে তামাদের মেয়াদ নতুন করে শুরুর মাধ্যমে তামাদের মেয়াদ গণনার প্রভাব ফেলে। এরপরে হচ্ছে শর্ত কি আছে এখানে, তামাদের মেয়াদ গণনার স্বীকৃত নীতিটি প্রযোজ্য করে নতুন করে তামাদের মেয়াদ গণনা করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। স্বীকৃতিটি কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কিত হতে হবে। উক্ত সম্পত্তি বা অধিকার বিষয়ে মোকদ্দমা দায়ের করতে আমাদের নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে এমন স্বীকৃতি হতে হবে। স্বীকৃতি অবশ্যই লিখিত হতে হবে। স্বীকৃতি ক্ষেত্রে 19 ধারা প্রযোজ্য হবে না। মৌখিক স্বীকৃতির ক্ষেত্রে 19 ধারা প্রযোজ্য হবে না। যে স্বীকৃতি বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয় সেই ব্যক্তি, যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয় সেই ব্যক্তি কর্তৃক স্বীকৃতি অবশ্যই স্বাক্ষরিত হতে হবে। উক্ত স্বীকৃতি প্রদানকারী ব্যক্তিগত বা পদ্ধতির মাধ্যমে স্বাক্ষর করতে পারে। উপরে উল্লেখিত শর্তাদি পূরণ হলে স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে নতুন করে তাদের মেয়াদ গণনা শুরু হবে। এখন কথা হচ্ছে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত স্বীকৃতি বা লিখিত স্বীকৃতি আইনত বৈধতা। তামাদি আইনের 19 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অর্থাৎ 21 ধারার 1 অনুসারে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক কোন লিখিত স্বীকৃতি আইনত বৈধ হবে। উক্ত আইনজীবী যে তারিখে উক্ত স্বীকৃতি স্বাক্ষর করবে উক্ত তারিখ হতে তাদের মেয়াদ গণনা শুরু হবে। তাহলে 19 ধারা স্বীকৃতি স্বাক্ষরিত হওয়া বলতে স্বীকৃতি প্রদানকারী ব্যক্তিটি স্বয়ং স্বাক্ষর করতে পারে বা নিযুক্ত প্রতিনিধি স্বাক্ষর করতে পারে। যেহেতু আইনজীবী প্রতিনিধি হিসাবে স্বীকৃতি লিখিত স্বাক্ষরিত করেছে সেহেতু এমন স্বীকৃতি বৈধ হবে। এমন স্বীকৃতি দ্বারা আইনজীবীর মক্কেল বাধিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আইনজীবীর স্বাক্ষর করলেও সেটা কার্যকর হবে। এরপরে দেখেন দি লিমিটেশন অ্যাক্ট 1908 এর বিধান অনুসারে একটি চলমান মোকদ্দমার নতুন বাদী বা বিবাদী সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব সম্পর্কে আলোচনা করুন। বিজিএস পরীক্ষা 2024 আসছে। মোকদ্দমার নতুন বাদী বা বিবাদী সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব, এটা আমরা 22 ধারায় দেখেছি। তামাদি আইনের 22 ধারায় নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করার প্রভাব আলোচনা করা হয়েছে। 22 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পর নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করা হয় সেই ব্যক্তির ক্ষেত্রে পক্ষভুক্তি তারিখ হতে মামলাটি দায়ের হয়েছে বলে গণ্য হবে। নতুন করে দায়ের হয়েছে বলে তার জন্য গণ্য হবে। ব্যতিক্রম হচ্ছে 22-1 ধারায় কোনো কিছুই প্রযোজ্য হবে না যে ক্ষেত্রে কোনো বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয় নিম্নলিখিত কারণে: মোকদ্দমার মুলতবি থাকাকালে, তারপরে হলো শর্তাপন বা কোনো সত্য হস্তান্তরের কারণে পক্ষভুক্ত করা হলে, যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয়, যে ক্ষেত্রে বিবাদীকে বাদী করা হয়, এইসব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এটা একটু মাথায় রাখতে হবে। এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ। এরপর দেখেন ক্রমাগত চুক্তি ভঙ্গের ক্ষেত্রে তামাদির মেয়াদ কিভাবে পরিগণনা করা হয় উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে ক্রমাগত চুক্তি ভঙ্গ এটা আমরা 23 ধারায় দেখেছি অলরেডি, যে তামাদি আইনের 1908 23 ধারা তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল বা চুক্তি নিরপেক্ষ অবিরাম অন্যায় কার্যের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 23 ধারায় বলা হয়েছে অবিরাম চুক্তি ভঙ্গ বা নিরপেক্ষ অন্যায়ের ক্ষেত্রে চুক্তি ভঙ্গ বা অন্যায় থাকাকালীন সময় প্রতি মুহূর্তেই নতুন করে তাদের মেয়াদ গণনা শুরু হতে থাকে। অবিরাম চুক্তি ভঙ্গের উদাহরণ: ক এবং খ এর মধ্যে কর্জের বা ধারের টাকা সম্পর্কিত একটা চুক্তি ছিল। ধারের টাকা পরিশোধের তারিখে ক চুক্তি ভঙ্গ করলো, পরবর্তী একটি তারিখে টাকা পরিশোধের দিন দিল। উক্ত তারিখে সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে পুনরায় তারিখ দিল। ক যতবার চুক্তি ভঙ্গ করবে ততবার নতুন করে ধারের টাকা আদায়ে মামলা দায়েরের তামাদের মেয়াদ শুরু হবে। এরপরে দেখেন ফ্যাক্ট বেসড কোশ্চেনটা আমরা দেখি। আমরা আসলে এইসব যত প্রশ্নই পড়ছি এগুলো আমরা প্রাইভেট ক্লাসে এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করব এবং মনে রাখার প্রত্যেকটা ধারা কেমন মনে রাখবেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে হাইলাইটস করে দেব। এরপর দেখেন ইউ ও এল একটি জমির যথাক্রমে উপরিভাগের ভূগর্ভের মালিক উপরিভাগের ক্ষতি সাধন না করে এল ভূগর্ভ থেকে 23/5/2015 তারিখে কয়লা উত্তোলন শুরু করেন, কিন্তু 26/9/2020 তারিখে জমিটির উপরিভাগ ধসে পড়া শুরু করে। তাহলে 25/10/20 তারিখে একেবারেই ধসে যায়।
এক্ষেত্রে LU এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে কখন তামাদির মেয়াদ শুরু হবে? তাইলে দেখেন, আমরা জানি যে এরকম যদি সমস্যা হয়, আপনার যেদিন থেকে 10 হবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। 26/9/2020 তারিখ হতে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। যখন জমিটির উপরিভাগ ধসে পড়া শুরু করেছে তখন থেকে সুনির্দিষ্ট ক্ষতি হওয়া শুরু করেছে, এবং যেহেতু এমন কার্য মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভব হয়েছে সেহেতু উক্ত তারিখ হতে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। তামাদির আইনে 24 ধারায় বলা হয়েছে, বাস্তবিক পক্ষে কতিপয় সুনির্দিষ্ট ক্ষতি সাধিত না হওয়া পর্যন্ত যে কার্য মোকদ্দমা দায়েরের কোনো কারণ উদ্ভব করে না, সেই কার্যের জন্য ক্ষতি সাধনের মোকদ্দমার ক্ষেত্রে যখন ক্ষতি সাধিত হয় তখন থেকে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেদিন থেকে ক্ষতি সম্মুখীন হবে সেদিন থেকে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এরপরে দেখেন, আমরা একটা 54 নং প্রশ্নটা একটু দেখি। দি লিমিটেশন অ্যাক্ট 1908 সংশ্লিষ্ট বিধান উল্লেখ করব বিরুদ্ধ দখল জনিত শর্তের ধারণা আলোচনা করুন। এটা আমরা দেখেছি হলো 28 ধারাতে আমরা দেখেছি। দেখেন অনেকভাবে প্রশ্নটা আসছে, সবগুলো প্রশ্ন একটু পড়ে নিবেন কোন কোন ভাবে আসছে। যে সম্পত্তিতে অধিকার যেভাবে বিলুপ্ত হয়, তামাদি আইনের 28 ধারায় সম্পত্তিতে অধিকার বিলুপ্ত নিয়ে আলোচনা করা হয়েছে। 28 ধারায় বলা হয়েছে, কোন সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার বিষয়ে তামাদি আইনে যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে। তামাদি আইনের 28 ধারায় বিধানটি একটি তথ্যগত আইন, এবং 28 ধারায় বলা হয়েছে এই দিনে উল্লেখিত মেয়াদ অতিবাহিত হওয়ার পর শুধুমাত্র প্রতিকার বাড়িত হয় না, বরং স্বয়ং অধিকার বিলুপ্ত হয় এবং শর্তের অবসান ঘটে। তামাদি আইনের 28 ধারায় সরাসরি দখলের মাধ্যমে মালিকানা অর্জনের বিধান করেনি, বরং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দখলে না থাকার কারণে উক্ত সম্পত্তিতে অধিকার বিলুপ্তির বিধান করেছে। যে ক্ষেত্রে সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য কোনো ব্যক্তির মোকদ্দমা দায়ের করার অধিকার তামাদিতে ধারা বাড়িতে হয়, উক্ত ক্ষেত্রে এমন সম্পত্তিতে উক্ত ব্যক্তি বিলুপ্ত হয়। অন্যথায় যে ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের মাধ্যমে সম্পত্তির দখল উদ্ধারের প্রতিকার চলে যায়, সেক্ষেত্রে উক্ত সম্পত্তির অধিকারও চলে যায়। তামাদি আইনের 28 ধারায় প্রেসক্রিপশন নীতির দুটি বৈশিষ্ট্য প্রতিফলন ঘটেছে। প্রেসক্রিপশন নীতি অনুসারে সম্পত্তিতে কোনো এক পক্ষের উত্তর হয়, ঠিক তেমনি অপর পক্ষের অধিকারও সৃষ্টি হয়। 28 ধারার অধীন শুধুমাত্র সম্পত্তিতে এক পক্ষের অধিকার বিলুপ্ত হয় না, উক্ত সম্পত্তিতে যে ব্যক্তি বিরুদ্ধ দখলে ছিল তার চূড়ান্ত মালিকানাও সৃষ্টি হয়। ওকে, এরপরে হচ্ছে হলো আমরা কতদূর পর্যন্ত পড়ছিলাম এখানে। এবার দেখেন বিরুদ্ধ দখল, একটু আমরা কেটে দিই। রেকর্ডিং প্রগ্রেস। ওকে, আমরা এখন দেখব বিরুদ্ধ দখল। অন্য ব্যক্তির সত্ত্ব বা মালিকানা আছে এমন সম্পত্তি নিজের মালিকানাভুক্ত জমি হিসাবে দখলে রাখার অভিপ্রায়ে উক্ত জমিতে দখল বজায় রাখা এবং উক্ত দখল উদ্ধার করার জন্য তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত মালিক মোকদ্দমা দায়ের না করার কারণে প্রকৃত মালিকের সত্ত্বের বিলুপ্তি ঘটে। দখলকারের দখলজনিত যে মালিকানা সৃষ্টি হয় সেটাই বিরুদ্ধ দখল নামে পরিচিত। তামাদি আইনে বিরুদ্ধ দখলকে সংজ্ঞায়িত করা হয়নি, তবে তামাদি আইনের 142 অনুচ্ছেদে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি বাদীর দখলে থাকাকালে সেটা থেকে বেদখল করা হলে কিংবা বাদী সেটার দখল ত্যাগ করলে সেই সম্পত্তি দখল লাভের জন্য বেদখল হওয়ার তারিখ হতে বা দখল ত্যাগের তারিখ হতে 12 বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। 12 বছরের মধ্যে দখল দায়ের না করার কারণে উক্ত উক্ত সম্পত্তিতে প্রকৃত মালিকের মালিকানা বিলুপ্ত হয় এবং দখলদারের যে সত্ত্ব বা মালিকানা সৃষ্টি হয় সেই সত্ত্ব বা মালিকানাকে বিরুদ্ধ দখলজনিত মালিকানা বা বিরুদ্ধ দখল বলা হয়। এরপর উপাদান কি? বিরুদ্ধ দখলের জন্য নিম্নলিখিত উপাদান অপরিহার্য। সেটা হচ্ছে বিবাদী কার্যত দখলে থাকবে এবং খতিয়ানে শুধুমাত্র বিবাদীর নামে অন্তর্ভুক্তি যথেষ্ট না। দখল এমন ভাবে চলমান থাকতে হবে, দখল এমন কার্যকর হতে হবে যে এটা দেখায় যে এমন দখল প্রকৃত মালিকের বিরুদ্ধ দখল বা প্রকৃত মালিক যেন সুনির্দিষ্টভাবে জানতে পারে যে এমন বিরুদ্ধ দখল বিদ্যমান আছে। এরপরে দেখেন
বিবাদী বাদীর মালিকানা অস্বীকার করে দখলে আছে সেটা বাদীকে অবগত করার জন্য প্রয়োজনীয় নোটিশ বা প্রেক্ষাপট থাকতে হবে। এমন নোটিশ বা অবগতি প্রেক্ষাপটের অনুপস্থিতিতে বিবাদীর দখল বিরুদ্ধ দখলে পরিণত হয় না। এমন সম্পত্তি গ্রহণ করার অভিপ্রায় বিবাদীর থাকতে হবে। যে ব্যক্তি বিরুদ্ধ দখলে আছে তথা বিবাদী অবশ্যই প্রমাণ করবে যে প্রকৃত মালিকের অবগতিতে সে উক্ত সম্পত্তিতে বিরামহীনভাবে দখলে আছে, সে প্রকৃত মালিকের সত্ত্ব অস্বীকার করেছে এবং প্রকৃত মালিকের মালিকানা বাদ দিয়ে এমন সম্পত্তিতে সে তার মালিকানা ঘোষণা করেছে। বাদী সম্পত্তি দখল উদ্ধারের জন্য আইনে উল্লেখিত সময়ের মধ্যে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের না করা। আমরা একটা কেস ডিএলআর দেখি। ইজাজ বক্স সরকার বনাম আব্দুল কাদির ভূঁইয়া 1969 21 ডিএলআর এসি 888। 3 ভাই উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তিতে মালিক হয়। 3 ভাইয়ের মধ্যে 1 ভাই সাবালক, বাকি 2 ভাই নাবালক ছিল। উক্ত সম্পত্তি নিজের দাবি করে বড় ভাই সমুদ্রের সম্পত্তি অন্য একজন তৃতীয় ব্যক্তির নিকট বিক্রয় করে দেয়। উক্ত তৃতীয় ব্যক্তি তথা ক্রেতা সকলের জ্ঞাতসারে উক্ত জমিতে দখল বজায় রেখে নিজের নামে জারির খতিয়ান সংশোধন সহ খাজনা পরিশোধ করে। উক্ত নাবালক ভাইয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর 21 বছর অতিবাহিত হলেও উক্ত জমি পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করেনি। এই কারণে আদালত মামলাটি খারিজ করে সিদ্ধান্ত প্রদান করে যেহেতু 12 বছর অধিকার বলে জবরদখলকারী ক্রেতা প্রকাশ্য জবরদখল করে আছে, সেই তো উক্ত জমিতে সত্ত্ব বিলুপ্ত হয়েছে এবং বিবাদীর ক্রেতার সত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এরপর দেখেন দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের তামাদি। দখল পুনরুদ্ধারের জন্য তামাদি আইনের 142 এবং 144 অনুচ্ছেদে মোকদ্দমা দায়ের করা যায়। 142 অনুচ্ছেদ অনুসারে স্থাবর সম্পত্তি বাদীর দখলে থাকার সময় বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তি দখল লাভের জন্য মামলা করা তামাদের মেয়াদ 12 বছর। আর 144 অনুচ্ছেদ অনুসারে স্থাবর সম্পত্তি বা তথ্য সংশ্লিষ্ট কোনো স্বার্থের দখল লাভের জন্য মামলা যার সম্পর্কে তামাদি আইনের কোনো বিশেষ বিধান নাই, সেক্ষেত্রে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এরপরে দেখেন আমরা একটু 55টা একটু দেখি। ডিলিমিটেশন অ্যাক্ট 1908 এর তফসিল বর্ণিত 142 এবং 144 এর মধ্যে পার্থক্যটা কি, তখন আমাদের আরো বেশি বিষয়টা বুঝতে পারবেন। 142 এবং 144 এর মধ্যে পার্থক্য সংশ্লিষ্ট ধারা। দখল পুনরুদ্ধারের জন্য তামাদি আইন 142 এবং 144 অনুচ্ছেদ অধীন তামাদি গণনার বিধান আছে। 142 অনুচ্ছেদ অনুসারে স্থাবর সম্পত্তির বাদীর দখলে থাকার সময় বেদখল হলে অথবা বাদীটা দখল ত্যাগ করলে সেই সম্পত্তি দখল লাভের জন্য মামলা করা তামাদের মেয়াদ 12 বছর। আর 144 অনুচ্ছেদ অনুসারে স্থাবর সম্পত্তি সংশ্লিষ্ট কোনো স্বার্থের লাভের জন্য মামলা করলে সে সম্পর্কে তামাদি আইনের কোনো বিশেষ বিধান নেই, সেক্ষেত্রে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। প্রযোজ্য যে ক্ষেত্রে বাদী তার নিজ সম্পত্তিতে দখলে থাকা অবস্থায় দখলচ্যুত হয়, দখল ত্যাগ করে, সেই ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারে তামাদের মেয়াদ গণনা 142 দ্বারা প্রযোজ্য হয়। অন্যদিকে যে ক্ষেত্রে বাদী তার পূর্ববর্তী দখলচ্যুতি বা দখল ত্যাগের ভিত্তিতে দখলের মোকদ্দমা দায়ের না করে অন্য কোনো কারণে দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে 144 প্রযোজ্য হবে। 142 অনুচ্ছেদ উল্লেখিত কারণ ব্যতীত অন্য কোনো কারণ স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের সংক্রান্ত মোকদ্দমা দায়ের তামাদের মেয়াদ গণনা করতে 144 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। এরপর হলো দখল। যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পূর্বে 12 বছরের মধ্যে বাদী তার নিজের সম্পত্তিতে দখলে ছিল এবং সে দখলচ্যুত হয়েছিল, দখল ত্যাগ করছিল, সেই ক্ষেত্রে 142 অনুচ্ছেদে তাদের গণনা করতে হবে। অন্যদিকে যে ক্ষেত্রে বাদী কখনো দখলে ছিল না কিন্তু অন্য কোনো কারণে সত্ত্ব অর্জন করেছে, এই সত্ত্বের বিধির দখলের অধিকারী, সেক্ষেত্রে 144 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ যে ক্ষেত্রে বিবাদী দখলে আছে কিন্তু বাদী কখনো দখলে ছিল না, সেক্ষেত্রে 144 প্রযোজ্য হবে। আর খন্দকার মহিউদ্দিন বনাম সৈয়দ মহিউদ্দিন 28 ডিএলআর 85 মামলায় বলা হয়েছে বাদীর মোকদ্দমা হলো এই যে বিবাদী ভাড়াটিয়া হিসেবে দখলে ছিল এবং সে পরবর্তীতে বিরুদ্ধ সত্ত্ব ঘোষণা করে বিরুদ্ধ দখল দাবি করে, এই ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা 144 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। কারণ এখানে বাদী দখলে ছিল না, বাদী দখলে না থাকলে 144 এটা হবে। ঠিক আছে। এরপর দেখেন প্রমাণ। 142 অনুচ্ছেদ অধীন বাদী সম্পত্তিতে তার সত্ত্ব প্রমাণ করবে। 142-এ সত্ত্ব প্রমাণ করবে এবং মোকদ্দমা দায়ের করার পূর্ববর্তী 12 বছরের মধ্যে সে দখলে ছিল, তখন তাকে দখলচ্যুত করা হয়েছিল, সে দখল ত্যাগ করছিল এবং 142 ধারার ক্ষেত্রে সম্পত্তি তার দখল ত্যাগ প্রমাণ করতে ব্যর্থ হলে উক্ত সম্পত্তিতে সত্যের প্রশ্নে না যে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। অন্যদিকে 144 ধারার ক্ষেত্রে বাদী শুধুমাত্র সম্পত্তিতে তার সত্য প্রমাণ করবে, বাদী তার সত্য প্রমাণ করতে ব্যর্থ হলেও মোকদ্দমাটি খারিজ করবে না যতক্ষণ না পর্যন্ত বিবাদী উক্ত সম্পত্তিতে বিরুদ্ধ দখল প্রমাণ করতে পারে। এরপর হলো ফরিদি। 144 ধারা 142 ধারার
অপেক্ষা অধিক বা ব্যাপক। 142 ধারা শুধুমাত্র স্থাবর সম্পত্তির মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য, আর 144 ধারা স্থাবর সম্পত্তি তৎসংযোগ স্বার্থের দখল লাভের মোকদ্দমার ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর দেখেন 56টা আমরা একটু দেখি যে সময় অতিক্রান্ত শুধু আইনত অধিকারকে বাধাগ্রস্ত করে না, বরং দাবিদারের সত্ত্বকেও বিলোপ করে। ব্যাখ্যা করুন। আইনের ভঙ্গকারী বিরুদ্ধে প্রকৃত মালিক কখন দখল উদ্ধারের মামলা করতে পারে? সরকার কর্তৃক দায়েরকৃত একটা মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? তামাদি আইনের প্রাসঙ্গিক বিধান পূর্বক আলোচনা করুন। দেখেন, সময় অতিক্রান্ত শুধু শুধু আইনগত প্রতিকারকে বাধাগ্রস্ত করে না, দাবিদার সত্ত্বকেও বিলোপ করে। তামাদি আইনের নীতি হলো, তামাদি আইন কোনো অধিকার সৃষ্টি করে না, কোনো অধিকারকে ধ্বংস করে না, বরং তামাদি আইনে শুধুমাত্র প্রতিকারকে বাধিত করে। তামাদি আইনের এই নীতির প্রতিফলন ঘটেছে তামাদি আইনের 3 ধারায়। 3 ধারায় বিধান করা হয়েছে মোকদ্দমা আপিল বা আবেদন দায়ের করার জন্য তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত তামাদির মেয়াদের মধ্যে দায়ের করা না হলে উহা তামাদিতে বাধিত হবে। আদালত এমন মোকদ্দমা বা আপিল আবেদন খারিজ করে দিবে। যদিও সময় অতিক্রান্ত হলে তামাদি আইনের 3 ধারা অনুসারে শুধুমাত্র আইনগত প্রতিকার বাধাগ্রস্ত হওয়ার বিধান আছে, তবুও 28 ধারা অনুসারে এমন প্রতিকার বিলুপ্ত হতে পারে। তামাদি আইনের 28 ধারার সম্পত্তিতে অধিকার বিলুপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে। 28 ধারায় বলা হয়েছে যে কোনো সম্পত্তিতে দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার বিষয়ে তামাদি আইনে যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে। তামাদি আইনের 28 ধারায় বিধানটি একটি তথ্যগত আইন। 28 ধারায় বলা হয়েছে, এই আইনে উল্লেখিত মেয়াদ অতিবাহিত হওয়ার পর শুধুমাত্র প্রতিকার বারিত হয় না, স্বয়ং অধিকার বিলুপ্ত হয় এবং সত্যের অবসান ঘটে। এরপরে তামাদি আইনের 28 ধারা সরাসরি দখলের মাধ্যমে মালিকানা অর্জন বা বিধান করেনি, বরং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দখল না থাকার কারণে উক্ত সম্পত্তিতে অধিকার বিলুপ্তির বিধান করেছে। যে ক্ষেত্রে সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য কোনো ব্যক্তির মোকদ্দমা দায়ের করার অধিকার তামাদি আইনে বারিত হয়, উক্ত ক্ষেত্রে এমন সম্পত্তিতে উক্ত ব্যক্তির অধিকার বিলুপ্ত হয়। অন্যথায় যে ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের মাধ্যমে সম্পত্তির দখল উদ্ধারের প্রতিকার চলে যায়, সেক্ষেত্রে উক্ত সম্পত্তি অধিকারও চলে যায়। তামাদি আইনের 28 ধারা প্রেসক্রিপশন নীতি দুটি বৈশিষ্ট্য প্রতিপালন করেছে। প্রেসক্রিপশন নীতি অনুসারে সম্পত্তিতে কোনো এক পক্ষের অধিকার যেমন বিলুপ্ত হয়, ঠিক তেমনি অধিকার সৃষ্টি হয়। 28 ধারার অধীন শুধুমাত্র সম্পত্তিতে এক পক্ষের অধিকার বিলুপ্ত হয় না, উক্ত সম্পত্তিতে যে ব্যক্তি বিরুদ্ধ দখলে ছিল তার চূড়ান্ত মালিকানাও সৃষ্টি হয়। তাহলে উদাহরণ, কোনো ব্যক্তি তার সম্পত্তি হতে দখলচ্যুত হলে, দখল ত্যাগ করলে, সে ব্যক্তি উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য তামাদি আইন 142 অনুচ্ছেদ অনুসারে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করবে। কিন্তু যদি 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের না করে, তাহলে উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে। উক্ত সময়ে যদি অন্য কোন তৃতীয় পক্ষ সম্পত্তি দখলে থাকে, তাহলে বিরুদ্ধ দখল দাবি করতে পারে এবং তার বিরুদ্ধ দখলের দাবিদার ভিত্তিতে উক্ত সম্পত্তিতে সত্ত্বের অধিকারী হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। প্রকৃত মালিক কর্তৃক দখল উদ্ধারের মামলা 142 অনুচ্ছেদ অনুসারে স্থাবর সম্পত্তিতে বাদীর দখলে থাকার সময় বেদখল হলে বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তি দখল লাভের জন্য মামলা করতে পারবে 12 বছর। সরকার কর্তৃক দায়েরকৃত, এখানে সরকার কর্তৃক দখল উদ্ধারের মোকদ্দমা তামাদের মেয়াদ 149 অনুচ্ছেদ অনুসারে নিয়ন্ত্রিত হয়। সরকার কর্তৃক মামলা দায়ের করেন তামাদের মেয়াদ হলো 60 বছর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু দেখি তামাদি ও দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য কি। তামাদি বা দীর্ঘকালীন ব্যবহারজনিত প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য। তামাদি আইন ও আপিল বা আবেদন দাখিলের সময় বা মেয়াদ বর্ণনা করে। যে সময়ের পর উক্ত মোকদ্দমা বা আপিল আবেদন আদালতে দায়ের করা যায় না, কিন্তু দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার প্রেসক্রিপশন এমন তামাদের মেয়াদ বর্ণনা করে যা অতিবাহিত হওয়ার পর শুধুমাত্র বিচারিক প্রতিকার বাড়িতে হয় না, বরং কোনো পক্ষ কর্তৃক তথ্যগত অধিকার অর্জিত হতে পারে, অপর পক্ষকে এমন অধিকার বিলুপ্তিও হতে পারে। দীর্ঘকালীন ব্যবহারজনিত প্রেসক্রিপশনের দুটি দিক আছে, একটা হলো অধিকার সৃষ্টি করে, আর একটা হলো অধিকার বিলুপ্ত করে। কথা আগের গুলোই ঘুরিয়ে পেঁচিয়ে কোনো সমস্যা নাই, আপনারা পারবেন। এরপরে দেখেন আমরা একটু 58টা দেখি। বর্তসত্ত্ব বা ইজমেন্ট রাইট কি, কিভাবে আলো বাতাস রাস্তা বা অন্য কোনো বর্তসত্ত্ব বা অর্জিত হয় সেটা আমরা একটু দেখি। বিজিএস পরীক্ষা 2013 একটু দেখি। এরপরে হচ্ছে হলো এই দেখেন ব্যবহার সত্ত্বের অর্থ। দি ইজমেন্ট অ্যাক্ট 1882 4 ধারায় ব্যবহার সত্ত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে। 4 ধারা অনুসারে ব্যবহার সত্ত্ব কোনো নির্দিষ্ট ভূমির মালিকের অধিকারভুক্ত এমন একটি অধিকার যা উক্ত ভূমির সুবিধাজনক ব্যবহারের জন্য তার নিজের নয়, এমন অন্যের ভূমিতে অন্য কার্য করতে বা করা অব্যাহত রাখতে, কোনো কিছু করতে বাড়িতে অব্যাহত রাখতে অধিকার দিয়ে থাকে। যেমন কোন নির্দিষ্ট ভূমির মালিক দখলকার হতে হবে এবং উক্ত ভূমির সুবিধাজনক ব্যবহারের জন্য ভূমির মালিক বা দখলকারের এমন ব্যবহার সত্ত্ব প্রয়োজন হতে হবে, এবং নিজের ভূমির সুবিধাজনক ব্যবহারের জন্য ভূমির মালিক বা
দখল তার নিজের নয় এমন অন্যের ভূমিতে এমন ব্যবহার সত্ত্বের প্রয়োগ করার অধিকারী হতে হবে। এমন ব্যবহার সত্ত্ব প্রয়োগের মাধ্যমে সে অন্যের ভূমিতে কোনো কার্য করতে বা করা চালিয়ে যাওয়ার অধিকারী হতে হবে এবং কোনো কিছু সংগঠন বাড়িত করতে বা বাড়িত করা বা বহত রাখার অধিকারী হতে হবে। যেমন বাতাস, পথ, অন্য কোনো ব্যবহার সত্ত্ব। কিভাবে ব্যবহার সত্ত্ব অর্জিত হয় সেটা তামাদি আইনে 26 ধারায় আলোচনা করা হয়েছে। 26-এর 1 ধারায় কোনো জ্বালানি, আলো, বাতাসের প্রবেশ, ব্যবহার সম্পর্কিত ব্যবহার সত্ত্ব সুবিধাধিকার অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কোনো পথ বা জলস্রোত, পানির ব্যবহার বা অন্য কোনো ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। বাতাস বা অন্য কোনো ব্যবহার সত্ত্ব। কিভাবে ব্যবহার সত্ত্ব অর্জিত হয় সেটা তামাদি আইনে 26 ধারায় আলোচনা করা হয়েছে। 26-এর 1 ধারায় দালান, আলো, বাতাস, প্রবেশ, ব্যবহার সম্পর্কিত ব্যবহার সত্ত্ব সুবিধাধিকার অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে। 26-এর 2 ধারায় কোনো পথ বা জলস্রোত, পানির ব্যবহার বা অন্য কোনো ব্যবহার সত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যবহার সত্ত্ব অর্জনের কিছু শর্ত আছে। কোনো দালানে আলো, বাতাস, প্রবেশের ব্যবহারের সুবিধাধিকার অর্জন 26-এর 1। কোনো দালানে আলো, বাতাস, বাতাসের প্রবেশ ব্যবহারের সুবিধাধিকার অর্জন করতে যেখানে এমন আলো, বাতাস বা কোনো ব্যবহৃত উপভোগ বা এনজয় হইতে হবে, শান্তিপূর্ণভাবে হইতে হবে, সুখাধিকার হিসেবে হইতে হবে, অধিকার হিসেবে হইতে হবে, কোনো প্রকার বাধা বিপত্তি বিদিত হইতে হবে 20 বছর যাবত, বা সরকারি সম্পত্তি হলে 60 বছর যাবত। কোনো স্রোত বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার বা অন্য কোনো সুখাধিকার অর্জন 26-এর 2। কোনো স্রোত, পথ বা জলস্রোত অথবা পানির ব্যবহার অন্য কোনো সুখাধিকার অর্জন করতে এমন পথ বা জলস্রোত, পানি, অন্য কোনো সুখাধিকার ব্যবহৃত বা উপভোগ হতে হবে। সেটাতে সুখাধিকার হিসেবে, অধিকার হিসেবে সত্য দাবি করছে এমন ব্যক্তি কর্তৃক সে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে কোনোভাবে বাধা বিপত্তি অব্যাহতভাবে এবং 20 বছর যাবত, সরকারের সম্পত্তি হলে 60 বছর যাবত। তাহলে উক্ত উপভোগের অধিকার প্রয়োগ করেছে এমন সকল ক্ষেত্রে আলো, বাতাসের প্রবেশ, ব্যবহার, জলস্রোত, পানির ব্যবহার, অন্য কোনো সুখাধিকার নিরঙ্কুশ, অলঙ্ঘনীয় এবং অধিকারে পরিণত হয়। এখন মোকদ্দমা দায়ের করতে সুখাধিকারে বাধা প্রদানের 2 বছরের মধ্যে সুখাধিকার দাবি করে দায়েরকৃত মোকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে যে মোকদ্দমা দায়ের করার পূর্ববর্তী 2 বছর আগে উক্ত সম্পত্তি থেকে বাধাহীনভাবে 20 বছর ভোগ করেছে। অর্থাৎ সুখাধিকারের মোকদ্দমা দায়ের করার 2 বছর আগে 20 বছর শেষ হতে হবে বেসরকারি সম্পত্তিতে। আর সুখাধিকার অর্জনের জন্য 20 বছর শান্তিপূর্ণভাবে বাধা বিপত্তিহীন উপভোগ প্রমাণ করতে হবে। অন্যদিকে সরকারি সম্পত্তিতে 60 বছর প্রমাণ করতে হবে এবং সুখাধিকার মোকদ্দমা দায়ের করার পূর্ববর্তী 2 বছর আগে বেসরকারি সম্পত্তি হতে 20 বছর বা সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে 20 বছর যাবত কোনো সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বা বাধাহীনভাবে উপভোগ করা হয়েছে, তারপর উক্ত উপভোগের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে এমন বাধা প্রদানের তারিখ হতে 2 বছরের মধ্যে সুখাধিকার দাবি বা মোকদ্দমা দায়ের করতে হবে এবং উক্ত মোকদ্দমা তাকে প্রমাণ করতে হবে 20 বছর যাবত যে এমন সম্পত্তিতে সুখাধিকার হিসেবে উপভোগ করেছে। এরপরে দেখেন কি আসছে 2021 সালে বার কাউন্সিল ডিলিমিটেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রাইট অফ ইজমেন্ট অঙ্গনের মেয়াদ বর্ণনা করবে। সেম কথাবার্তা, যে মোকদ্দমা দায়ের হবে সুখাধিকার বাধা প্রদানের 2 বছরের মধ্যে। সুখাধিকার দাবি করে দায়েরকৃত মোকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে মোকদ্দমা দায়ের করার পূর্ববর্তী 2 বছর আগ পর্যন্ত উক্ত সম্পত্তিতে বাধাহীনভাবে ভোগ দখল করেছে। অর্থাৎ সুখাধিকারের মোকদ্দমা দায়ের করার পূর্ববর্তী 2 বছর আগে 20 বছর শেষ হতে হবে বেসরকারি সম্পত্তিতে। ওই যে আগের কথাবার্তা এগুলাই। এরপরে সাইডে বলছে 1908 সালের তামাদি আইনের দুসেট ধারা সংযোজিত হয়েছে। 1908 সালের তামাদি আইনের দুসেট ধারা সংযোজিত, তার মধ্যে এক সেট কোনো অধিকার নষ্ট করে, অপর সেট প্রতিকারের ব্যবস্থা করে। সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তাইলে আমরা 26 এবং 28 ধারাটা আলোচনা করলে প্রশ্ন হয়ে যাবে। এরপরে আমরা বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের প্রযোজ্যতা, এটা আমরা একটু দেখি। দি লিমিটেশন অ্যাক্ট 1908 বিধান বিশেষ আইনের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য ব্যাখ্যা করুন। বিশেষ আইনের ক্ষেত্রে দি লিমিটেশন অ্যাক্ট 1908 প্রযোজ্যতা। তামাদি প্রশ্নে তামাদি আইন 1908 হলো সাধারণ আইন এবং অন্যান্য সকল আইন যেখানে তামাদির বিশেষ মেয়াদ বর্ণনা করা হয়েছে সে সকল আইন তামাদির প্রশ্নে বিশেষ আইন হিসাবে বিবেচিত হবে। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদের বিধান কতটুকু প্রযোজ্য হবে। তামাদি আইনের কোন বিধান প্রযোজ্য হবে, তা কোন ধারাগুলো প্রযোজ্য হবে না, তামাদি আইনের 29 ধারায় আলোচনা করা হয়েছে। আমরা একটু দেখি। 29-এর 2 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য তামাদি আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর বিধান আছে সেক্ষেত্রে তামাদি আইনের 3 ধারার বিধান প্রযোজ্য হবে। সুতরাং বিশেষ আইনে উল্লেখিত তামাদের মেয়াদ শেষে প্রত্যেকটি মোকদ্দমা, আপিল, আবেদন খারিজ করতে তামাদি আইনের 3 ধারার বিধান প্রযোজ্য হবে। এরপরে দেখেন বিশেষ আইনি মোকদ্দমা, আপিল বা আবেদনের উল্লেখিত তামাদের মেয়াদ গণনার উদ্দেশ্য। এরপর হলো তামাদি আইনের 4, 9, 18, 22 ধারার বিধান প্রযোজ্য হবে যদি না বিশেষ আইন এই ধারাগুলো প্রয়োগ করতে বাধা আরোপ করে, কোনো বাধা আরোপ করে। তাহলে তামাদি আইনের 4 এবং 9, 18, 4, 9
থেকে 18 এবং 22 ধারার বিধান প্রযোজ্য হবে যদি না বিশেষ আইন এই ধারাগুলো প্রয়োগ করতে কোনো বাধা আরোপ করে, এবং তামাদি আইনের অবশিষ্ট ধারাগুলো প্রযোজ্য হবে না। সুতরাং বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা কোনো প্রকার শর্ত ব্যতীত প্রযোজ্য করা হয়েছে। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা কোনো প্রকার শর্ত ব্যতীত প্রযোজ্য করা হয়েছে। অন্যদিকে 4, 9, 18, 9 থেকে 18 এবং 22 ধারা শর্ত সাপেক্ষে প্রযোজ্য করা হয়েছে। বিশেষ আইনের এই সকল দ্বারা প্রযোজ্য না করলে বিশেষ আইনের ক্ষেত্রে 4, 9, 18, 22 ধারা সর্বদা প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাইলে 4, 9 থেকে 18 এবং 22 ধারা সর্বদা প্রযোজ্য হবে যদি নিষেধ না করে, আর সবসময় প্রযোজ্য হবে 3 ধারাটা। অন্যদিকে তামাদি আইনের 29 ধারার 2 উপাধারা অনুসারে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। এই কারণে তামাদি আইনে বিশেষ মেয়াদ নির্ধারণ করেছে। এমন কোনো আইনে উল্লেখিত বিশেষ তামাদি মেয়াদের 5 ধারার বিলম্ব মকুব করা যায় না। তো দেখেন, প্রসিকিউশন কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের মেয়াদ, আমাদের মেয়াদ তামাদি আইনের 157 অনুচ্ছেদে 6 মাস উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 417 2 ধারা অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিলকারীতে আমাদের মেয়াদ ফৌজদারি কার্যবিধি 417 ধারা 60 দিন উল্লেখ করা হয়েছে। সেহেতু অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার আমাদের মেয়াদ আইনের শিডিউলে উল্লেখ করা হয়নি, সেহেতু 60 দিনের মেয়াদ ফৌজদারি কার্যবিধি 417 দ্বারা উল্লেখ করা হয়েছে। সেহেতু খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী কর্তৃক খালাস দায়েরের 60 দিনের মধ্যে একটি বিশেষ তামাদির মেয়াদ, এবং এই কারণে তামাদির মেয়াদ আইনের 5 ধারা ফৌজদারি কার্যবিধি 417 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরে বিলম্ব করলে 5 ধারার বিধান প্রয়োগ করে উক্ত বিলম্ব মকুব করা যায় না। অন্যদিকে বিশেষ আইন 1974 ধারা মেয়াদ 30 দিন, নারী শিশু নির্যাতন দমন আইন 28 ধারার মেয়াদ 60 দিন, অর্থনীতি আদালতের আইন 2003 41 1 ধারায় 60 দিন, অর্থাৎ এগুলো প্রযোজ্য হবে না, যে বিলম্ব মকুব করা যায় না। এবারে বিবিধ কিছু প্রশ্ন আসছে বিজিএস পরীক্ষা 2023-এ, এটা একটু দেখে নিবেন, আমরা আর করবো না। এরপরে হলো আর কি প্রশ্ন আসছে, একটা বেস্ট একটা কোশ্চেন আসছে 16 বিজিএস পরীক্ষা 2023, এগুলো আমরা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করছি আমরা আমাদের এটা 2বার ক্লাসটা করবেন, এরপরে আমরা ক্লাসে যে বিষয়গুলো বলবো ওইটা যদি আমরা যদি শুনেন তাহলে ইনশাল্লাহ আমাদের নিয়ে কোনো সমস্যা নাই আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।